ডেমো ক্লাসে। এবং আমি আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আগামী 1.5 ঘন্টা জুড়ে আমি তোমাদের সবার সাথে থাকবো। আমি আজিজ ইবনে ফাহাদ ভাইয়া তোমাদের সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে অলরেডি অনেক শিক্ষার্থী জয়েন করেছে। আমি এক এক করে সবার নাম নিব, বাট একটু সময় দিব সবার নাম নেওয়ার জন্য, যাতে বাদ বাকি শিক্ষার্থীরা এর মধ্যে জয়েন করে ফেলে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে, আজকের ডেমো ক্লাসে আমি দেখব যে কিভাবে, বা আমি দেখাবো তোমাদেরকে কিভাবে সামারি রাইটিং এ, থিম রাইটিং এ কিভাবে পরিপূর্ণ নাম্বার অ্যাচিভ করতে হয়, কিভাবে পরিপূর্ণ পরীক্ষাতে নাম্বার পেতে হয় এবং পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট অর্জন করতে হয়। আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমাদের সাথে জীবন আছো, সানজিদা আলম সিনহা আমাদের সাথে আছে, সুমাইয়া আছো, তারপরে ফাহিম আহমেদ আমাদের সাথে আছে, ফারজানা ইসলাম আমাদের সাথে আছে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই ডিয়ার স্টুডেন্ট। সামিয়া আক্তার, তারপরে তারান্নুম হুমায়রা আমাদের সাথে আছে, ফারজানা ইসলাম আমাদের সাথে আছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো তোমরা সবাই, একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো একটু আমাকে জানাও। পাশাপাশি আমাকে এটাও জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ কিনা। মাস্টারিং সামারি এন্ড থিম রাইটিং, অর্থাৎ সামারি রাইটিং এবং থিম রাইটিং এ যে দক্ষ হয়ে উঠতে হবে কিভাবে, সেটা আমরা দেখবো। ওভারঅল লেখাগুলো তোমাদের কাছে ভিজিবল কিনা, ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো আমাকে একটু জানাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। সিফাত হোসাইন, তারপরে হচ্ছে তানজিনা ইসলাম শান্ত আমাদের সাথে আছে, সিনথিয়া ইসলাম মিম আছে আমাদের সাথে, সুমাইয়া আছো, ভেরি নাইস ভাইয়া। সানিয়া জহির আমাদের সাথে আছে, তানজিনা ইসলাম শান্তা আছো, ওয়ালাইকুম আসসালাম। অনেক শিক্ষার্থী তোমরা লাস্ট একটা পোস্টে ভাইয়া তোমাদেরকে বলেছিলাম যে ইংলিশের কোন কোন টপিক তোমাদের কাছে কঠিন লাগে, ইংলিশ ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাইকে বলেছে যে ফার্স্ট পেপার আমার কাছে কঠিন লাগে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, এত এত কমেন্ট, এত এত মেসেজ ভাই পেয়েছিলাম যে ফার্স্ট পেপারে কিভাবে ভালো করতে হবে, কিভাবে ভালো দক্ষতা অর্জন করতে হবে। অনেকে কমেন্ট করেছো, অনেকেই দুর্বলতা প্রকাশ করেছো, কিন্তু ভাইয়ার সময় ওভাবে ম্যানেজ করতে পারি না বিধায় রিপ্লাই করতে পারি না। আই এম সো সরি ফর দ্যাট। আমি খুবই দুঃখিত, খুবই দুঃখ প্রকাশ করছি। হোপফুলি ক্লাসের পরে বা ফ্রি টাইমে আমি তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কমেন্ট সেকশনে। ওকে ওকে। সো আমি আরেকটা পোস্ট করেছিলাম আরো বেশ প্রায় প্রায় 15 থেকে 20 দিন আগে, যে তোমাদের কোন টপিক নিয়ে ডেমো ক্লাসের প্রয়োজন, কোন টপিক থেকে আমাদের ডেমো ক্লাস করতে পারি, সে জিনিস নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম, বেসিক্যালি পোল দিয়েছিলাম। সেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী, অলমোস্ট 60% 70% শিক্ষার্থী তোমরা ভোট দিয়েছো হচ্ছে আমাদের সামারি এবং থিম রাইটিং নিয়ে তোমাদের যাতে একটা ক্লাস নেই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সামারি এবং থিম রাইটিং নিয়ে চলে আসছি, এবং ওভার দ্য ক্লাস, থ্রু আউট দ্য ক্লাস আমি চেষ্টা করব সামারি এবং থিম নিয়ে তোমাদেরকে পরিপূর্ণ একটি আইডিয়া দেওয়ার জন্য। এবং আশা করি, আই বিলিভ যে ফাহাদ ভাইয়ের আজকে সামারি এবং থিম রাইটিং ক্লাসটি করার পরে তোমাদের ইনশাআল্লাহ এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। অ্যাটলিস্ট তোমার অবস্থান যদি 50% থাকে, সে ফর এক্সাম্পল 100 তুমি 50% পারো, তোমার দক্ষতা এটা 80% চলে যাবে, কমপক্ষে হলেও 80% চলে যাবে। যদি প্র্যাকটিস করো, আমার কথা মতো ক্লাসের সময় যা যা বলবো সেগুলো নোট ডাউন করো, ক্লাসের পরে যা যা বলবো সেগুলো নোট ডাউন করো, সেগুলো মেনটেন করো, তাহলে হোপফুলি এটা 80 to 90%, 95% যেতে পারে। 10-এ 9, 9.5, 10-এ 10ও পেতে পারো যদি সেভাবে মেনটেন করে লিখতে পারো। ঠিক আছে। আমি আমার লাইফে সামারি এবং থিম রাইটিং নিয়ে অনেক প্যারা খেয়েছি। সো আমি জানি তোমরা কিরকম প্যারা খেয়েছো এই সময়ের মধ্যে, বা কিরকম ঝামেলার মধ্যে তোমরা ছিলে, সেটা আমি 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 জানি। কারণ আমি সেই প্যারাটা খেয়ে আসছি। সামারি থিম রাইটিং নিয়ে কি যে প্যারা খেতাম, কিভাবে লিখবো, কি কোন ওয়েতে লিখবো, এগুলো জানতাম না। যে আমি আমার ক্লাসের পরে অল টাইম আমার শিক্ষকের সাথে সাথে আমি ঘুরতাম, স্যার আমাকে একটু দেখিয়ে দেন, স্যার একটু দেখিয়ে দেন। মাঝে মাঝে স্যারের সময় হতো, সব সময় হতো না, স্বাভাবিকভাবে একজন শিক্ষকের অন্যান্য কাজ থাকতে পারে। তো ক্লাসের পরে আমাকে সময় দিতে পারতো, মাঝে মাঝে সময় পেত না, আবার এক্সট্রা টাইম বলতো অমুক সময় তুই আসিস, তোকে আমি দেখিয়ে দিব, সলভ করিয়ে দিব, কিভাবে ভালো করতে হবে সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিব। সো আমি তখন আবার বিষয়গুলো স্যারের কাছে যেতাম, স্যারের কথা অনুযায়ী চলতাম, এন্ড মনে হয়েছে না একটু ইমপ্রুভমেন্ট এসেছে। এবং তারই ধারাবাহিকতায় ভাইয়ার ইন্টারে ইংলিশে প্লাস ছিল, ইংলিশ ফার্স্ট পেপারে ভালো রেজাল্ট আসে, সেকেন্ড পেপারে ভালো রেজাল্ট আসে, এবং রাইট নাও আমি তোমাদেরকে ইংলিশ পড়ানোর মতো একটা অবস্থানে আছি। সো আই এম রিয়েলি প্রাউড ফর দ্যাট। আমি জাস্ট আ মিনিট প্লিজ। সো এই তো আমাদের সাথে কে কে আছে দেখি আমি একটু। আমাদের সাথে আমি অনেকের নাম নিচ্ছি না নাকি বলছে, আমি কোন ভার্সিটির। ওকে, বাই দ্য ওয়ে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, যেহেতু ডেমো ক্লাস অনেক শিক্ষার্থী আমাদের পেইড ব্যাচে আছে, অনেকেই পেইড ব্যাচে নাই। তো যাদের উদ্দেশ্যে, যারা আমার পরিচয় জানো না, যারা ভাইয়ের ক্লাস কখনো করো নাই, আমি আজিজ ইবনে ফাহাদ,
ভাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং 10 মিনিট স্কুলের সাথে প্রায় 3 বছর ধরে ভাইয়া যুক্ত আছি। হোপফুলি আরো বেশ আরো আরো সময় জুড়ে থাকবো, তোমাদের সাথে ক্লাস করব, তোমাদের সাথে পরিচয় হব এবং তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। যতটুকু ভাইয়ার এই মাথায় আছে ততটুকু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমিয়াজ সর্দার রাইট ফর্মস অফ ভার্ব এগুলো করাবেন একদিন, ডেফিনেটলি করাবো। রাইট ফর্মস অফ ভার্বের ডেমো ক্লাস হয়েছে, বাট তারপরেও ভাইয়া তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের উপরে ডেমো ক্লাস নিব, ডোন্ট ওয়ারি। এরপরে শিহাব আহমেদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আমি আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। অনেক ওয়েট করেছো না এই ক্লাসটার জন্য। ওকে, সো ফাতেমা জান্নাত তুলি, তারপরে হচ্ছে নাইম, ফাতিমা জুবাইদা, এরপরে শিহাব আহমেদ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে শিহাব। এরপরে সামিয়া ইসলাম, হ্যালো সামিয়া, শিহাব আহমেদ। ওকে, সবাই কি প্রস্তুত? আমাদের ক্লাস টাইম কিন্তু অলরেডি 6 to 7 মিনিটস হয়ে গেছে। সবাইকে ক্লাসটি করার জন্য প্রস্তুত? তামিম ইকবাল, তোমার নামটা অলরেডি নেওয়া হয়ে গেছে তামিম। সো একটু আমাকে জানাও যে ভাইয়া সবাই আমরা প্রস্তুত কিনা ক্লাসটি শুরু করার জন্য। তাহলে আমি আমাদের মেইন টপিকে চলে যাব। মেইন টপিকে চলে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। ভাইয়া, তারান্নুম, হুমায়রা, তারপরে হচ্ছে সৌরভ, দুর্জয় ভাইয়া কেমন আছেন? দুর্জয় ভালো আছে, দুর্জয় ভালো আছে তুমি আশা করি। সামিয়া আক্তার, আমি ভালো, আমি আছি ভাইয়া। সামিয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়েন করার জন্য আর থাকার জন্য। অনেকের সমস্যা আছে, অনেকের সমস্যা নাই। তো আমরা যাদের সমস্যা আছে তারা তো ডেফিনেটলি শিখতে পারবা, যাদের সমস্যা নাই তারা আর একটু ডেভেলপ করতে পারবা নিজেদের দক্ষতা। শুরু করছি। ওকে, সবাই শুরু করছি। সবাই রেডি আছি আশা করি। আমরা সবাই ক্লাসের জন্য শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে নেই, যেহেতু আমাদের এটা ডেমো ক্লাস। তো ডেমো ক্লাসে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের বেশ কিছু শিক্ষক তোমাদেরকে আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো নেয়। তার মধ্যে আমি আছি, আমি আজিজ ইবনে ফাহাদ আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া পড়াচ্ছি। এখানে 4 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স আছে, বাট ওভার দ্য টাইম 5 ইয়ার্স প্লাস, ইন টোটাল 6 ইয়ার্স প্লাস আমাদের এক্সপেরিয়েন্স সবারই ইংলিশ নিয়ে আমি পড়াচ্ছি। দেন আমাদের সাথে নাইম দুর্জয় ভাইয়া থাকবে তোমাদের আমাদের ইংলিশ কোর্সে। নাইম দুর্জয় সবার পছন্দের খুবই খুবই ফেমাস একজন টিচার নাইম দুর্জয়। উনি হচ্ছে জেইউতে না, উনি বেসিক্যালি ডিইউতে আছেন। এখানে একটু স্লাইটলি চেঞ্জ হবে, ডিইউ হবে ডিইউতে, ঢাকা ইউনিভার্সিটিতে আছেন উনি। এন্ড ওনারও বেশ কয়েক বছরের দক্ষতা এবং এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা ওনার ইংলিশে আছে। তোমরা এখান থেকে ইংলিশ টিচারদেরকে নিয়ে কোনো ডাউট নাই, কোনো প্রবলেম নাই। তোমরা ইংলিশ কোর্সে যদি এনরোল হও, ডেফিনেটলি মানে এক্সপেরিয়েন্সড হাইয়েস্ট রেটেড টিচার্সদের তোমরা এখানে পাবা, ক্লাসগুলো তাদের করতে পারবা। এই কোর্সে কিভাবে তুমি এনরোল হবা, ক্লাসের পরে এবং ক্লাসের আগে দুইটাই তোমাদেরকে বলে দিই। এই কোর্সে তুমি কিভাবে এনরোল হবা, সিম্পলি আমাদের 10 মিনিট স্কুল যে কোর্সটা আছে সেখানে গিয়ে তুমি সার্চ দিবা। অ্যাপ যেটা আছে, তুমি যদি গুগলে যাও 10minuteschool.com লিখলেও হবে বা 10ms.com লিখলেও হবে, অথবা তুমি যদি অ্যাপ ইউজ করে থাকো 10 মিনিট স্কুলের, ওই অ্যাপে যদি যাও সেখানে সার্চ অপশনে যাবা। গুগলেও সেম 10minuteschool.com বা 10ms.com গিয়ে সেখানে সার্চ করবা। সার্চ করার পরে কি সার্চ করবা, জাস্ট লিখবা HSC 26 অনলাইন ব্যাচ ইংরেজি। সবকিছু লেখার দরকার নাই, তুমি যদি লেখো জাস্ট HSC 26 অনলাইন ব্যাচ HSC 26 ইংরেজি, এতটুকু লিখলেও তোমার চলে আসবে, বা পুরোটা লিখলে তো ডেফিনেটলি আসবেই। সেখানে আসার পরে তোমার কোর্স রিলেটেড এনরোল করার জন্য যা যা ধাপ আছে তুমি সেখান থেকে ইজিলি বুঝতে পারবা। কোর্স কিনুনে যাওয়ার পরে সেখানে বিকাশ পেমেন্ট কিভাবে করতে হবে বা নগদ পেমেন্ট কিভাবে করতে হবে, পেমেন্ট অপশনগুলো তুমি সেখানে ইজিলি পেয়ে যাবা। তো তোমার জন্য ইজিলি এনরোল করার ওয়েটা অত্যন্ত সহজ, অত্যন্ত ইজি, সো ইজি। এটা নিয়ে কোনো প্যারা হওয়ার কোনো হবে না তোমাদের আশা করি। তো দুইটা ওয়ে আছে, তুমি অ্যাপ থেকে এনরোল করতে পারো, অথবা আমাদের গুগল থেকেও 10ms.com লিখে সার্চ দিয়ে সেখানে তোমার ডিজায়ার্ড যে কোর্স আছে, ইংলিশে ভর্তি হলে ইংলিশে, কেমিস্ট্রিতে ভর্তি হলে কেমিস্ট্রি, আর অথবা অন্য যে কোনো কোর্স তুমি ভর্তি হতে চাইলে এখানে তুমি পেয়ে যাবা সেই জিনিসটা। ওকে, সো আমরা অনেক কথা বলে ফেললাম, মেইন টপিকে চলে যাই। মেইন আলোচনায় আমি চলে যাই। আমাদের বেসিক্যালি আজকে সামারি এবং থিম নিয়ে ভাইয়া কথা বলবো। সামারি এবং থিম নিয়ে কথা বলবো। এই দুটো টপিক একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, প্লিজ স্টার্ট করছি ভাইয়া। এই তো শুরু করেছি তো তুফান হালদার শুরু করেছি। ওকে ওকে, শুরু করেছি আমাদের ক্লাস। আমরা অন্য কোনো জিনিস দিকে আর ফোকাসড হব না, আমরা ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার সময় দেখো, হুট করে তার ক্লাস শুরু করে দেওয়া যায় না। একটা ক্লাসের যে কোনো স্পিকিং এর ক্ষেত্রে, যে কোনো কথা বলার ক্ষেত্রে আমাদের 4টা জিনিস মেনটেন করতে হয়।
চারটা জিনিস মেনটেন করতে হয়। একটা সুন্দর ওপেনিং থাকতে হয়, একটি সুন্দর ওপেনিং থাকতে হয়। তারপরে হচ্ছে আমাদের মেইন টপিকগুলোর দিকে আস্তে 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 যেতে হয়। একটা সুন্দর ওপেনিং মানে আই মিন গ্রিটিংস থাকতে হয়, দেন মেইন টপিকগুলোর দিকে একটা একটা করে যেতে হয়। তারপরে হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হয়। ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে ক্লাসটা করতে সুন্দর লাগবে, যে কোনো স্পিচ তোমার শুনতে ভালো লাগবে। এন্ড লাস্ট অফ অল আমাদের স্ট্রং কনক্লুশন থাকতে হয় যে কোনো কথার ক্ষেত্রে, যে কোনো বক্তৃতার ক্ষেত্রে, যে কোনো ক্লাসের ক্ষেত্রে। এই চারটা জিনিস যদি না থাকে আলটিমেটলি তোমার ক্লাস করতে ভালো লাগবে না। আমি যদি হুট করে এসে ক্লাসের দিকে চলে যায়, ক্লাসটা শুরু করে দিই, দেখো তোমার মনটা বসবে না, তোমার মনটা একটু মানে আই মিন সঠিকভাবে তোমার ওভাবে আগ্রহটা জন্মাবে না। সো একটু কথা বলে নিয়েছি, আমরা আর কোনো কথা বলবো না, শুধুমাত্র আমরা এখন পড়বো পড়বো পড়বো। সো সামারি এবং থিম, এই দুইটা টপিক একটার সাথে আরেকটা সম্পর্ক অনেক ক্লোজ, দুইটাই অনেক ক্লোজলি রিলেটেড, অনেক একাত্মতা অনেক বেশি এই দুইটা টপিকের মধ্যে, একটার সাথে আরেকটা সম্পর্ক অনেক বেশি। কিরকম? সামারি বলতে কি বুঝে ভাইয়া? সামারি বলতে বুঝে হচ্ছে কোন একটা জিনিসের সংক্ষিপ্ত বর্ণনা। আমি তোমাদেরকে সামারি এবং থিমের বেসিক পার্থক্যটা আগে তোমাদেরকে ক্লিয়ার করি, তারপরে কিভাবে লিখবা, কিভাবে গেলে ভালো হয় সেগুলো আমি তোমাদেরকে বলছি। বাট সবার শুরুতে মাথায় রাখতে হবে যে সামারি এবং থিম কিন্তু সেম জিনিস না, বাট দুইটার সাথে একদমই রিলেটেড টপিক, কাছাকাছি মিলে যায়, বাট সম্পূর্ণ কিন্তু কখনোই একরকম হবে না। সামারি হচ্ছে একটা বড় প্যাসেজ বা একটা কবিতার সংক্ষিপ্ত বর্ণনা। সংক্ষিপ্ত বর্ণনা, মনে করো একটা বড় গল্প আছে, একটা বড় গল্প আছে, ওই গল্পের কাহিনীটা তুমি ছোট্ট করে 10 লাইন, মনে করো গল্পটা 20 লাইনের একটা গল্প, ওই গল্পটাকে তুমি যদি 5 লাইনে শেষ করো, ওই 5 লাইন হবে তোমার হচ্ছে সামারি। মানে মূল বড় গল্পটাকে তুমি ছোট করে যখন উপস্থাপন করবা, সেটাই মূলত হচ্ছে আমাদের সামারি। ঠিক আছে? আর থিম মানে কি? থিম মানে হচ্ছে একটা গল্প বা একটা কবিতা বা একটা প্যাসেজ পড়লা, পড়ার পরে ওই প্যাসেজ থেকে, ওই কবিতা থেকে, ওই গল্প থেকে তুমি কি শিক্ষা পেলা, তুমি কি লার্নিং তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবা, কি আমি লার্নিং কি কি শিক্ষা তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবা, ওইটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিম। সে ফর এক্সাম্পল, আমি যদি বলি যে খরগোশ বা দুই বন্ধু এবং যে ভাল্লুকের গল্পটার কথা যদি বলি, দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প, মনে করো একটা প্যাসেজে বা একটা গল্প 10 লাইন বা 20 লাইন একটা গল্প, গল্পটার নাম হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প। এই গল্পটার মূল কাহিনী তুমি যদি তোমার বন্ধুকে ছোট করে বলো, মূল কাহিনী ডিটেইলসে বলার দরকার নাই, মূল কাহিনী তুমি জাস্ট বললা যে দুই বন্ধু জঙ্গলে গেছে, সেখানে যাওয়ার পরে একটা ভাল্লুক, তারা দুজন বন্ধুর সামনে ভাল্লুক চলে আসে, ভাল্লুক চলে আসার পরে একজন বন্ধু গাছে উঠে যায় বিপদ দেখে, আর একজন বন্ধুকে কোনো সাহায্য করে নাই। পরবর্তীতে ভাল্লুক ওই বন্ধু মৃত্যুর ভান করে থাকে, ভাল্লুক ওই বন্ধুকে আর খায় নাই, সে মৃত্যু 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 মানুষকে টাচ করে না, সে আবার চলে গেছে। এই ছিল কি গল্পের একটা সামারি। বড় গল্পটাকে আমরা জাস্ট 3 থেকে 4 লাইন 5 লাইনের মধ্যে আমরা শেষ করে ফেললাম, দ্যাট ইজ কল্ড সামারি। আর এই যে গল্পটা আমি তোমাদেরকে বললাম, এই যে গল্পটা বললাম, এই গল্প থেকে আমি কি শিখতে পারলাম? কি শিখতে পারলাম? শিখতে পারলাম হচ্ছে যে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, মানে বিপদের বন্ধুই পরম বন্ধু, বিপদের বন্ধুই পরম বন্ধু। মানে এই যে তুমি থিমটা পেলা, যে শিক্ষাটা পেলা, তুমি শিক্ষাটা পেলা কি, যে বিপদে যে বন্ধু কাছে থাকে সে হচ্ছে পরম বন্ধু। সো এই শিক্ষাটা তুমি তোমার অন্যান্য কাজে, জীবনের অন্যান্য কাজে অ্যাপ্লাই করতে পারবা। সো এটা হচ্ছে বেসিক্যালি থিম, যেটা শিখতে পারলা, যেটা তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবা, সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের থিম। আর তুমি যখন তোমার লাইফে সেটা অ্যাপ্লাই করতে পারবা না, আই মিন একটা গল্পের সামারি, তুমি সামারিটা শিখলা, ওটা ওই গল্পের সাথে রিলেটেড, ওই গল্পের বাইরে অন্য কোথাও তুমি অ্যাপ্লাই করতে পারবা না, ওই জীবনে তুমি অ্যাপ্লাই করতে পারবা না, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সামারি। সো মূল জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি, সামারি এবং থিম, এই দুটো জিনিসের মূল পার্থক্যটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু আমায় কমেন্ট করে জানাই তো, সামারি এবং থিমের মূল জিনিসটা সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছি? মেইন পার্থক্যটাকে ক্লিয়ারলি বুঝতে পারছি? হোয়াট ইজ সামারি এন্ড হোয়াট ইজ থিম, বা হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সামারি এন্ড থিম, সবাই ক্লিয়ারলি মানে মেইন টপিকটা ধরতে পারছি? পার্থক্যটা কোথায় একটু বলো তো আমাকে। পার্থক্য ক্লিয়ার থাকলে দেন আমি পরবর্তী পার্টে যাব, পরবর্তী পার্টে যাব। একটু কমেন্ট করে জানাই মাইশা। ওকে, কত নাম্বারে থাকে কোশ্চেনের থিম? বেসিক্যালি তোমাদের হচ্ছে, আমি যদি ভুল না করি 9 নাম্বারে তোমাদের থিম থাকে, 8 বা 9 নাম্বারে তোমাদের ভুল থাকে, সরি থিম থাকে, যদি ভুল না করে থাকি আমি। সবাই বুঝতে পারছি? ওকে,
ওকে, ক্লিয়ারলি নুসরাত বলছে জি বুঝতে পেরেছি, সিনথিয়া বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেই, দুই একজন বলছে বুঝতে পারি নাই, আমি আরেকটা এক্সাম্পল বলি। হ্যাঁ, থিমটা আরেকবার বলি। ওকে, থিমটা আরেকবার বলি। থিমটা বেসিক্যালি সামারি মানে কি? সামারি মানে হচ্ছে একটা জিনিস তুমি শিখলা, একটা বড় প্যাসেজ থাকবে, ওই বড় প্যাসেজে যে কাহিনী বলছে, একটা বড় প্যাসেজ থাকবে, ওই বড় প্যাসেজে যে কাহিনীটা আছে ওই কাহিনীটাই তুমি বলবা, ওই কাহিনীটাই তুমি বলবা, জাস্ট ওই কাহিনীটা সংক্ষিপ্ত আকারে বলবা। সেটা হচ্ছে বেসিক্যালি থিম, সরি সামারি। সেটা হচ্ছে মূলত আমাদের সামারি। একটা বড় প্যাসেজ থাকবে, বড় গল্প থাকবে বা কবিতা থাকবে, ওই কবিতার মূল ঘটনা, মূল কাহিনীটাই তুমি বলবা, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবা, ছোট করে বলবা। তো মূল ঘটনাটাই সংক্ষিপ্ত আকারে ছোট করে যখন বলবা, ওটা হচ্ছে আমাদের সামারি। আর ওই গল্প, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্যাসেজ থেকে তো আমরা একটা শিক্ষা পাই। তুমি যখন একটা লাইন পড়বা, একটা গল্প পড়বা, ওই গল্প থেকে তুমি একটা শিক্ষা পাবা না? যেমন আমি যদি বলি হচ্ছে যে ওই যে কি বলে খরগোশ এবং কচ্ছপের গল্পটা যদি বলি, আমি এই গল্প থেকে আমি কি শিক্ষা পেলাম? যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তুমি যখন আস্তে আস্তে কাজ করো কিন্তু এক টানা কাজ করবা, থামবা না, এক নাগারে চেষ্টা করে যাবা, তাহলে তুমি যে কোনো জায়গা তুমি জিতে যাবা। বা আমি যদি বলি হচ্ছে যে কোনো গল্পের কথা, যে ওই যে তোমার হচ্ছে কি বলে রাজহাঁস এবং কৃষকের যে গল্প, রাজহংসী তোমার যে স্বর্ণের ডিম দেয়, স্বর্ণের ডিম পাড়া হাঁসের যে গল্পটা, ওই গল্পটা কি আমরা ছোট করে যদি বলি যে সেখানে সে লোভে পড়ে সে হাঁসটাকে কেটে ফেলে, হাঁসের ডিমটা সে নিয়ে দেখে যে আলটিমেটলি কোনো ডিম সে পায় নাই, লোভে পড়ে একবারে বড়লোক হতে চাইছে, কিন্তু সে হচ্ছে আর বড়লোক হতে পারে নাই, উল্টা গরিব হয়ে গেছে। তো এইটা গল্পটা ছোট করে বললাম, সামারি বললাম, কিন্তু এই গল্প থেকে কি শিখতে পারলাম? শিখতে পারলাম হচ্ছে যে গ্রেস অল লুজ অল, লোভে পাপ, পাপে মৃত্যু। তো তুমি এই যে শিক্ষাটা পেলা, লোভে পাপ পাপে মৃত্যু, এটা তুমি তোমার লাইফের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না? তুমি যেখানে যাও, তুমি চাকরিতে যাও, চাকরিতে তুমি এই নলেজটা অ্যাপ্লাই করতে পারবা, তুমি পড়াশোনা করতে যাও তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা, তুমি খেলতে যাও তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা, প্রত্যেকটা জায়গায় তুমি এই থিমটা অ্যাপ্লাই করতে পারবা, এই নলেজটা অ্যাপ্লাই করতে পারবা। সো যে নলেজ আমি আমার লাইফে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে মূলত আমাদের থিম, যেটা আমি ওইখান থেকে, ওই প্যাসেজ থেকে, ওই গল্প থেকে শিখতে পারলাম। আর সামারি হচ্ছে জাস্ট যে গল্পটা আছে ওই গল্পটাকে ছোট করে আমি যখন উপস্থাপন করলাম, সেটা হচ্ছে মূলত আমাদের সামারি। তো সামারি এবং থিম মোটামুটি আমি বুঝতে পারছি। সামারি কতটুকু লিখতে হবে, থিম কতটুকু লিখতে হবে, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। বাট সামারি এবং থিমের মূল পার্থক্যটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো, আর কোনো সমস্যা আমাদের নাই। ওকে, এখন দেখো সামারি হচ্ছে কি? প্যাসেজ এর সংক্ষিপ্ত রূপ বা বর্ণনা, অর্থাৎ যে প্যাসেজটা পড়লাম ওই প্যাসেজের সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে আমাদের সামারি। এতক্ষণ যা যা তোমাদেরকে ব্যাখ্যা করলাম। আর থিম হচ্ছে কি? থিম হচ্ছে আমি ওই গল্প থেকে, ওই প্যাসেজ থেকে, ওই কবিতা থেকে যা যা শিখতে পারলাম, সেটা হচ্ছে আমার থিম। সামারিয়ের থেকে থিম কম্পারেটিভলি একটু ছোট হয়। সামারিয়ের থেকে থিম কম্পারেটিভলি একটু ছোট হয়। থিম মূলত 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন, ম্যাক্সিমাম 3 থেকে 5 লাইনের মধ্যে আমাদের সামারিটা কমপ্লিট, থিমটা কমপ্লিট করতে হয়। মনে রাখতে হবে 3 থেকে 5 লাইন, বড় জোর 6 লাইন লিখতে পারি, বাট এর থেকে বড় থিম সাধারণত হয় না। 3 থেকে 5 লাইনের মধ্যে জীবনের শিক্ষা, জীবনের লার্নিংসটা আমাকে থিমে 3 থেকে 5 লাইনের মধ্যে কমপ্লিট করতে হয়, 3 থেকে 5 লাইনের মধ্যে। আর সামারি যদি বলি, সামারি মোটামুটি তোমার হচ্ছে একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তোমার সামারি লিখতে হয়। থিম হচ্ছে মূলত 3 থেকে 5 লাইন, 3 থেকে 5 লাইনের মধ্যে আমাদের থিমটা কমপ্লিট করতে হবে। বড়জোর 6 লাইন হইতে পারে, এটা তোমার হচ্ছে লার্নিং যদি খুব বেশি হয়, ওই লার্নিংস এর উপর বেস করে 6 লাইন হইতে পারে, তবে সাধারণত হয় না। 3 থেকে 5 লাইনের মধ্যে আমাদের থিমটা কমপ্লিট হয়ে যায়। আর 3 ভাগের 1 ভাগ সামারি হচ্ছে বেসিক্যালি 3 ভাগের 1 ভাগ আমাদের হচ্ছে সামারিটা লিখতে হয়। 3 ভাগের 1 ভাগ, মনে করো তোমার মূল প্যাসেজটা বা গল্পটা মনে করো হচ্ছে কত লাইন, মনে করো 15 লাইন, মূল প্যাসেজটা মনে করো 15 লাইন, তাহলে তোমাকে হচ্ছে 5 লাইনের মধ্যে, 5 লাইনের মধ্যে তোমার সামারিটা কমপ্লিট করতে হবে। 5 থেকে 6 লাইনের মধ্যে, 6 লাইনের মধ্যে তোমাকে সামারিটা কমপ্লিট করতে হবে। কত কত লাইনের মধ্যে ভাইয়া? 5 থেকে 6 লাইনের মধ্যে তোমার সামারিটা কমপ্লিট করতে হবে। বা তোমার যদি মনে করো যে সামারি তোমার হচ্ছে প্যাসেজটা মনে করো গল্পটা 30 লাইনের একটা গল্প, 30 লাইনের একটা গল্প, 30 লাইন। এই গল্পটা তোমাকে শেষ করতে হবে কত লাইনের মধ্যে, বা সামারিটা শেষ করতে হবে কত লাইনের মধ্যে? 10 লাইন, 3 ভাগের 1 ভাগ না, 10 লাইনের মধ্যে তোমাকে সামারিটা কমপ্লিট করতে হবে।
তাহলে সামারি কমপ্লিট করতে সামারি কি দেখা যায় যে কি কম্পারেটিভলি তোমার হচ্ছে থিমটা মোটামুটি 3 থেকে 5 লাইনের মধ্যেই হয়, বা 6 লাইনের মধ্যে বড়জোর কমপ্লিট হয়ে যায় থিম। কিন্তু সামারিটা কিন্তু প্যাসেজের উপর ডিপেন্ড করে বেশি হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে এবং কমও হতে পারে। সো মূলত সামারিটা একটু কম্পারেটিভলি বড় হয়, বাট থিমটা কিন্তু কম্পারেটিভলি সামারির থেকে ছোট হয়। আচ্ছা, এর পরবর্তী পার্টে আমরা যাই। কি বলেছে দেখো, সামারিটা কি? সামারি হচ্ছে একটি কবিতা বা পয়েমের সংক্ষিপ্ত বর্ণনা যা উপস্থাপন করা হয়, মানে উপস্থাপন করা হয়। তো বলছে একটি কবিতা বা একটা পয়েমের, একটা কবিতা বা একটা পয়েম বা একটা প্যাসেজও হতে পারে, বা একটা প্যাসেজও হতে পারে, ওই প্যাসেজের যা সংক্ষিপ্ত বর্ণনা করব আমি। বড় যে প্যাসেজটা ছিল ওই প্যাসেজটাকেই ছোট করে আমি যখন লিখবো, দ্যাট ইজ কল্ড সামারি। কোনো শিক্ষা, কোনো লার্নিংস এখান থেকে আমি লিখবো না, জাস্ট আমি ছোট করে উপস্থাপন করে দিব, এটাই সামারি বলা হয়ে থাকে। আর থিমটা কি দেখো ভাইয়া, থিম হচ্ছে কোনো গল্প বা কবিতার শিক্ষা বা লার্নিং, কোনো কবিতা বা গল্পের শিক্ষা বা লার্নিং কে বলা হয়ে থাকে থিম। কোন কবিতা বা গল্প থেকে কি শিক্ষাটা পেলাম, আমার লাইফে আমি কি অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে মূলত আমাদের থিমের দিকে যাবে। তো একটা হচ্ছে সামারি এবং একটা হচ্ছে আমাদের থিম। পরবর্তী পার্টে যাই, এবং সামারি থিম এর তুলনায় একটু বড় হয়। সামারি থিমের তুলনায় একটু বড় হয়, থিম সামারির তুলনায় কি হয়, ছোট হয়। যেমন সামারির থেকে থিম ছোট হয়, উল্টা করলেই সামারির থেকে থিমটা একটু ছোট হয়, বা সামারিটা কম্পারেটিভলি একটু বড় হয়। ওকে, আবার দেখো ভাইয়া কি বলছে এখানে, উভয় ক্ষেত্রে নিজ ভাষায় লিখতে হবে, কখনোই হুবহু কপি করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট লাইনের কথা বলছে এখানে। আমি যখন কোনো সামারি এবং থিম লিখবো, সামারি এবং থিম কিন্তু কখনোই ভাইয়া, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি হাত জোর করে, যে যখনই আমরা সামারি এবং থিম লিখবো, নেভার এভার আমরা প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কোনো কিছু কপি করে লিখবো না। প্যাসেজ থেকে কি শিক্ষা পেলাম, কি জানতে পারলাম, কি লার্নিংস পেলাম, এগুলো নিজের ভাষায় উপস্থাপন করতে হবে, নিজের ভাষায় চেঞ্জ করে লিখতে হবে, নিজের ভাষায় চেঞ্জ করে কি লিখতে হবে। আচ্ছা বলছি, নিজের ভাষায় কি লিখবো স্যার? এখন একটা প্রশ্ন আসতেছে যে জুবাইর বলছে নিজের ভাষায় আমি কি লিখবো, কিভাবে নিজের ভাষা লিখবো, আমি তো লিখতেই জানি না, আমি তো সেন্টেন্সই মেক করতে জানি না, তাহলে কিভাবে কি পরিবর্তন করে লিখবো? এটা একটা মেজর কোয়েশ্চেন, আমি সেটাও বলছি, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করছি। সো উভয় ক্ষেত্রে নিজের ভাষায় লিখবো। বই থেকে যে যে লাইনগুলো আছে বইতে, বইতে যে সম্পর্কে বলছে ওইটাই মূলত অর্থ আমি ঠিক রাখবো, প্যাসেজের লাইনের অর্থ আমি ঠিক রাখবো, জাস্ট ওই লাইন থেকে শব্দগুলোকে চেঞ্জ করে দিব, সিনোনিম ব্যবহার করব, অ্যান্টোনিম ব্যবহার করব, বা তোমার হচ্ছে কি বলে এটাকে, একটা সেন্টেন্স মনে করো অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, সেটাকে আমি প্যাসিভ সেন্টেন্স করে লিখবো, অর্থকে চেঞ্জ করে কিন্তু আমি করব না, কোনো অর্থ চেঞ্জ করবো না, জাস্ট বাক্য যে বাক্যটা আছে ওই বাক্যের গঠনটা চেঞ্জ করব, বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ করব, অন্য কোনো কিছু আমি চেঞ্জ করব না, শুধুমাত্র স্ট্রাকচার চেঞ্জ করব, বাক্যের অর্থের কোনো পরিবর্তন আমি করব না। কিরকম স্ট্রাকচার পরিবর্তন হইতে পারে, যেমন আমি মনে করো হচ্ছে বাক্যের ভোকাবুলারি, আমি যদি ভোকাবুলারি চেঞ্জ করি, শব্দকে চেঞ্জ করি, বাক্যের শব্দ ভোকাবুলারি থেকে আমি মনে করো একটা শব্দের মূল শব্দটা সিনোনিম, আমি মূল শব্দটা ব্যবহার, প্যাসেজে যে মূল শব্দটা আছে ওই শব্দের সিনোনিম ব্যবহার করতে পারি আমি, বা হচ্ছে আমি অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করে আমি শব্দটাকে প্রেজেন্ট করতে পারি, বা সেন্টেন্সটাকে একটু পরিবর্তন করতে পারি। অথবা আমি কি করতে পারি, মনে করো সিনোনিম অ্যান্টোনিম আমি চেঞ্জ করলাম, সিনোনিম অ্যান্টোনিমের বাইরে গিয়ে আমি আর কি করতে পারি, মনে করো বাক্যটা, প্যাসেজের যে বাক্যটা আছে, প্যাসেজের যে বাক্যটা আছে ওটা মনে করো অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, মনে করো সেটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে। সো অ্যাক্টিভ সেন্টেন্সকে আমি যদি প্যাসিভে চেঞ্জ করি, বাক্যের কোনো অর্থের পরিবর্তন হয়? আমি যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, মনে করো বাক্যের যে সেন্টেন্সটা আছে, প্যাসেজটা আছে, ওটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, ওই অ্যাক্টিভ থেকে আমি যদি প্যাসিভে পরিবর্তন করে লিখি, বাক্যের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট গঠনের পরিবর্তন হয়েছে। সো গঠনের পরিবর্তন করো, কোনো সমস্যা নাই, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না, এবং বাক্যটা হুবহু কপি করা যাবে না। ক্লিয়ার? সো আমাকে হচ্ছে প্যাসিভটা সিনোনিম এবং অ্যান্টোনিম করব আমি, এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকলে সেটা আমি প্যাসিভে রূপান্তর করে লিখতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারো তোমরা, মনে করো যে প্যাসেজে যে সেন্টেন্সটা আছে, প্যাসেজ থেকে বা প্রশ্নে যে বাক্যটা দেওয়া থাকবে
ওই বাক্যটা মনে করো হচ্ছে কি সেন্টেন্স থাকতে পারে, বাক্যটা মনে করো হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে আছে। ওই বাক্যটা মনে করো কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পলে আছে। তো তুমি ওই বাক্যটাকে পরিবর্তন করে তুমি কমপ্লেক্সে লেখো, তুমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখো, বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করে লিখো। প্রবলেম কই? কোনো প্রবলেম তো নাই, কোনো প্রবলেম তো নাই। তুমি মনে করো বাক্যটা অ্যাক্টিভে আছে, বাক্যটা আচ্ছা অ্যান্টোনিম লিখলে তো বাক্যটা সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে, তুমি অ্যান্টোনিম লিখলে তখন নট ইউজ করবা, নট ইউজ করবা। যেমন আমি যদি বলি হচ্ছে যে রহিম ইজ এ গুড বয়, বাক্যটাতে প্যাসিভ, মনে করো এটা সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়, রহিম ভালো ছেলে, এই কথাটা প্যাসেজে আছে, এই কথাটা প্যাসেজে আছে। তো তুমি এটাকে যদি, এটা আমাদের কি তোমার হচ্ছে চেঞ্জ করে লিখো, এই গুডের বিপরীত কি, ব্যাড, গুডের বিপরীত কি, ব্যাড, তখন তুমি লেখো এভাবে যে রহিম, রহিম ইজ নট আ ব্যাড বয়, রহিম ইজ নট আ ব্যাড বয়। দেখো আমি কিন্তু এখানে এই যে গুডের অ্যান্টোনিম ব্যাড ব্যবহার করছি, গুডের অ্যান্টোনিম ব্যাড ব্যবহার করছি, সাথে একটা নটও ইউজ করে দিছি। তো আলটিমেটলি কি অর্থের কোনো পরিবর্তন হয়েছে? রহিম ভালো ছেলে, রহিম খারাপ ছেলে না, অর্থটা সেমই আছে, কিন্তু বাক্যের গঠনটা পরিবর্তন হয়ে গেছে। সো এই কথাটা ভাই তোমাদেরকে ইন্ডিকেট করেছি যে আমি যদি সিনোনিম অ্যান্টোনিম পরিবর্তন করে লিখি, লিখতে পারি, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। বা অ্যাক্টিভ থাকলে প্যাসিভে পরিবর্তন করে লিখতে পারি বাক্যটাকে, বা তোমার হচ্ছে সিম্পল সেন্টেন্স থাকলে আমি কমপ্লেক্সে লিখতে পারি, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ডে লিখতে পারি, বা কমপ্লেক্স থাকলে সিম্পলে লিখতে পারি, বা কম্পাউন্ড থাকলে কমপ্লেক্সে লিখতে পারি। আমি জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মতো করে বাক্যটাকে প্রেজেন্ট করে লিখতে পারি। ইটস টোটালি আপ টু ইউ, টোটালি আপ টু ইউ, তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে বাক্যটাকে প্রেজেন্ট করবা, তুমি কিভাবে বাক্যটাকে লিখবা। ইটস টোটালি আপ টু ইউ, তোমার উপর নির্ভর করে সবকিছু হবে, কোনো সমস্যা কিন্তু নাই। ওকে, সো আমি এখানে সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করতে পারি, অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমি নেগেটিভ বাক্যে রূপান্তর করলেও কিন্তু আমাদের বাক্যটা কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে। তো অর্থের কিন্তু কোনো পরিবর্তন আমাদের করা যাবে না। এগুলো নোট ডাউন করে রাখো সবাই ভাইয়া, প্লিজ এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, একটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা একটা নোট ডাউন করে রাখো, তুমি কিভাবে বাক্যটা প্রেজেন্ট করবা, কিভাবে লিখবা, এগুলো স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখতে পারো। যদি পসিবল হয় আমাদের ফ্রি গ্রুপে আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি চেষ্টা করবো তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়ার জন্য ইন আওয়ার ফ্রি এইচএসসি 26 গ্রুপে দিয়ে দিব। আর যারা এনরোল করছো আমাদের কোর্সে, তারা ডেফিনেটলি এই কোর্সটা, এই ক্লাসগুলো এমনিতেই পেয়ে যাবা। তাদের আশা করি স্লাইড, তারা তো ডিরেক্টলি লেকচার শিটই পেয়ে যাবে। যারা কোর্সে এনরোল করবা তারা স্লাইড না, তারা স্লাইড সহ পুরো লেকচার শিট সহকারে সবকিছুই বই আকারে তোমরা কিন্তু A to Z সবকিছু পেয়ে যাবা। তাদের স্লাইড নিয়ে, লেকচার শিট নিয়ে প্যারা খেতে হবে না, সবকিছু আমরা 10 মিনিট স্কুল থেকে প্রোভাইড করে দিব। ওকে, সো নিয়ে নাও, যাদের কাছে স্ক্রিনশট নাই তুলে নাও এটা। ওকে, এরপরে দেখো সেন্টেন্স গুলো চেষ্টা করবা যতটা সম্ভব সিম্পল সেন্টেন্সে লিখা। তুমি যখন সামারি করবা, তুমি যখন হচ্ছে থিম লিখবা, চেষ্টা করবা সিম্পল সেন্টেন্সে লিখার জন্য। সিম্পল না হলে তুমি মোটামুটি কমপ্লেক্সও লিখতে পারো, কোনো সমস্যা নাই। সিম্পল না হলে কমপ্লেক্সও তুমি লিখতে পারো, ইটস আপ টু ইউ। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সও লিখতে পারো, তোমার ব্যক্তি স্বাধীনতা, তুমি যেভাবে লিখো সমস্যা নাই। এরপরে দেখো কি বলেছে, যে প্যাসেজ বা কবিতায় উল্লেখিত উদাহরণ, কোটেশন, অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা যাবে না। তুমি যখন সামারি কিংবা থিম লিখবা, তুমি যখন সামারি কিংবা থিম লিখবা, তখন সেখানে একটা প্যাসেজের মধ্যে অনেক অপ্রয়োজনীয় উদাহরণ থাকতে পারে, অনেক উদাহরণ দিতে পারে, অপ্রয়োজনীয় লাইন থাকতে পারে, হ্যাঁ, বা কোনো কোটেশন, কোনো ব্যক্তির উদ্ধৃতি, কোটেশন থাকতে পারে, অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সেটা প্যাসেজের মধ্যে, একটা প্যাসেজে বা একটা কবিতায় বা একটা গল্পে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে, বা লেস ইম্পর্টেন্ট টপিক গুলো থাকতে পারে। লেস ইম্পর্টেন্ট বলো বা কম গুরুত্বপূর্ণ যাই বলো না কেন, যা থাকুক না কেন, যা থাকুক, সবকিছু তোমার কাছে অপ্রয়োজনীয় কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুমি কোনোভাবেই সামারিতে আনার দরকার নাই, বা থিমে আনার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, কারণ আমাদের অল্প একটু লিখতে হবে, অল্প একটু লিখতে হবে। এত অল্প একটু লিখলে আলটিমেটলি আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু অল্প একটু লিখলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমি কিভাবে ম্যানেজ করবো, কিভাবে সবকিছু করবো, কিভাবে সবকিছু লিখবো, এত ছোট অংশের মধ্যে সবকিছু কিন্তু পরে দেখা যাবে অপ্রয়োজনীয় তথ্যই ভরে গেছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আর
সেখানে চোখে পড়বে না। সো অপ্রয়োজনীয় কোনো উদাহরণ যদি থাকে, উদাহরণ আনার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কোটেশন আনার কোনো দরকার নাই। এরপরে যে কম গুরুত্বপূর্ণ তথ্য, লেস ইম্পর্টেন্ট তথ্যগুলো কি সেখানে আনার কোনো দরকার আমাদের নাই। ওকে, এর পরবর্তী পার্টে আমরা যাই। দেখো, ওকে, আজান দিচ্ছে ভাইয়া, আজান দিচ্ছে, আমরা 1 মিনিটের বিরতি মানে চুপ থাকি 1 মিনিটের জন্য। আজান দিচ্ছে। Okay. ওকে, সো আমাদের আজান কমপ্লিটেড। আমরা আবার ক্লাসে চলে আসি। সরতে বা স্লাইড থেকে সরতে বলেছো, সো ভাই সরে গেলাম। এবং প্রবলেমটা হচ্ছে তোমরা, আমরা যখন কোনো জিনিস ফ্রিতে তোমাদেরকে দেই, তোমরা এটা গুরুত্ব তোমরা অনেকেই দিতে জানো না। আমি ক্লাসে দেখেছিলাম জয়েন করেছে 300 প্লাসের মতো, বা সরি 300 আরো বেশি, 400 প্লাসের মতো স্টুডেন্ট জয়েন করেছো ফ্রি ক্লাসে। ইটস হাইলি খুব ভালো একটা নাম্বার ছিল। বাট স্টিল তোমরা এই যে বিরতি দিলাম, এই বিরতির মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী চলে গিয়েছো। সেটা হওয়ার উচিত না, কিন্তু কখনোই হওয়া উচিত না। প্লিজ, এই যেহেতু তোমরা জিনিস পাচ্ছ, একটা জিনিস পাচ্ছ, শিখতে পারছো, তুমি সেটা নাও, একসেপ্ট করো। তোমার পরীক্ষার জন্য তুমি সেটা গ্রহণ করো। তুমি যদি এখন এটা শিখে যাও, তোমার পরীক্ষার জন্য তোমার ভালো হবে। আমি তোমাকে বলছি না তুমি আমাদের পেইড ব্যাচে আসো, ভর্তি হও। নো, তোমার প্রয়োজন হলো তুমি সেটা তুমি নিজে চিন্তা ভাবনা করতে পারবা, আমি বলার কেউ না। কিন্তু তুমি যদি একটা জিনিস এখান থেকে শিখে যাও, এটা তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে, তোমার লাইফে নতুন কিছু যুক্ত করবে। সো ক্লাস করছো, 1 ঘন্টা সময় কষ্ট করে দাও। এই 1 ঘন্টা সময় তোমার লাইফে 1000 ঘন্টার সমান প্রতিদান তোমাকে দিবে, বেনিফিট তোমাকে দিবে। সো 1 ঘন্টা কষ্ট করে এত বেনিফিট আমি কেন মিস করব? আমাদের ফজর নামাজ পড়লে বলা হয়ে থাকে না যে ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফরজ তো পড়তেই হয়, কিন্তু 2 রাকাত সুন্নতের অনেকে পড়তে চায় না বা অনেকে পড়ে না। তো 2 রাকাত সুন্নতের লাভটা কি? লাভটা হচ্ছে, এই নবীজি বলেছেন যে এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর থেকেও মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে কত কিছু আছে, স্বর্ণ অলংকার, কত কিছু, কোটি কোটি বিলিয়ন কোটি ডলার জিনিসপত্র দুনিয়াতে আছে, কত সুন্দর জায়গা আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের 2 রাকাত ফজরের নামাজ। তো তুমি দেখো, তুমি যদি 2 রাকাত ফজর নামাজ কষ্ট করে পড়ো, 5 মিনিট সময় নিয়ে পড়ো, তাহলে আলটিমেটলি তার থেকে কত মূল্যবান জিনিস তুমি সেখান থেকে পাচ্ছ, তাই না? সো আলটিমেটলি এটা হচ্ছে বেসিক জিনিস। আমি অল্প কষ্ট করে যদি বেশি বেনিফিট পাই, হোয়াই নট, আমি সেটা কেন করব না? যারা যারা হচ্ছে বুদ্ধিমান, তারা হচ্ছে বেশি খাটে না, তারা অল্প খাটে, স্মার্টলি খাটে, স্মার্টলি কাজগুলো করে, তখন তাদের হচ্ছে অনেক বেনিফিট তারা একসাথে ওই কাজের মাধ্যমে পেয়ে যায়। বুঝতে পেরেছো? ওকে, সো হ্যাঁ, নামাজের বিরতি এখন দিচ্ছি না। কজ হচ্ছে আমাদের যেহেতু ফজরের এশার নামাজের হচ্ছে বিরতি ওয়াক্ত থাকে, তো আমরা একবারে ক্লাস কমপ্লিট করার পরে নামাজটা পড়ে ফেলবো। এখন আমাদের নামাজের বিরতি আমরা দিচ্ছি না। হ্যাঁ, মাগরিবের নামাজ হলে ডেফিনেটলি বিরতি দিতাম, কজ ওয়াক্ত খুবই কম সময়। এখন এশার নামাজের ওয়াক্ত অনেক সময় থাকে, আমরা একবারে ক্লাস কমপ্লিট করে হচ্ছে নামাজ পড়তে যাব। ঠিক আছে, ক্লাসটা একবারে কমপ্লিট করে আমরা নামাজ পড়তে চলে যাব।
সমস্যা নেই, 8:30টার দিকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, 8:30টায় আমরা ক্লাসটি করে নামাজে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো সামারি ও থিম অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে এখানে, যে সামারি এবং থিম অবশ্যই একটা সিঙ্গেল প্যারাগ্রাফে শেষ করতে হবে। অনেক একটা ভুল করি যে 2 লাইন 3 লাইন ফাঁকা, মানে লেখার পরে একটা ফাঁকা দেই আর একটা গ্যাপ শুরু করি আমরা। 2 বা 3 লাইন আমরা লিখি, 2 বা 3 লাইন লেখার পরে আরেকটা ফাঁকা দিয়ে আর একটা সেন্টেন্স আমরা আর একটা প্যারা শুরু করে দেই। কিন্তু মনে রাখতে হবে প্যারাগ্রাফ যেরকম একটা প্যারাতে শেষ করতে হয়, তেমনি সামারি এবং থিম এইটাও আমাকে একটা প্যারাতে শেষ করতে হবে। এটাও কি আমাকে হচ্ছে একটা প্যারাতে শেষ করতে হবে। আমি কখনোই ডাবল প্যারা 1 2টা 3টা 4টা 5টা প্যারা করতে পারবো না। একটা প্যারাতেই শেষ করতে হবে আমাকে, সবগুলো প্যাসেজ, সবগুলো সেন্টেন্স, সবকিছু একটা প্যারাতে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আগের স্লাইডে একটু যাই। একজন বলছে আগের স্লাইডে যাওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের আগের স্লাইড, এইটা আমাদের আগের স্লাইড। যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তারা নিতে পারো। 1 2 and 3। ওকে, সো আমাদের পরবর্তী পার্ট আছে, এটা আমাদের সেকেন্ড স্লাইড। এখান থেকে আশা করি কোনো সমস্যা তোমাদের নাই। এরপরে সামারি শুরু করব কিভাবে, সামারি আমরা শুরু করব কিভাবে, এটা নিয়ে তো প্রবলেম থাকতে পারে। সামারি আমরা কিভাবে শুরু করব? আচ্ছা, কোনটা বুঝিয়ে বলবো? ফাউজিয়া, শাইরিন, তাহিয়া, একটু আমাকে বলে তো ভাইয়া কোনটা বুঝিয়ে বলবো, তাহলে ভাইয়া ডেফিনেটলি বুঝাবো। আচ্ছা, সামারি কিভাবে শুরু করব? একটা প্যাসেজ বা একটা সেন্টেন্স বা একটা জিনিস টপিক শুরু করার আগে হুট করেই কিন্তু মেইন টপিকে চলে যাওয়া যাবে না। আমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে। আমাকে একটা প্যারাগ্রাফের, যে কোনো প্যারাগ্রাফ বলো বা সামারি কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে শেষ করতে হয়। তো প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকতে হয়, একটা টপিক সেন্টেন্স থাকতে হয় ভাইয়া, টপিক সেন্টেন্স থাকতে হয়। দেন সাপোর্টিং সেন্টেন্স থাকতে হয়। দেন কি থাকতে হয়? সাপোর্টিং সেন্টেন্স থাকতে হয়। এরপরে কনক্লুডিং সেন্টেন্স থাকতে হয়। এরপরে ভাইয়া কনক্লুডিং সেন্টেন্স থাকতে হয়। সো একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ তুমি যখন বা একটা সামারি যখন লিখবা বা একটা থিম যখন লিখবা, ওই সামারিটা বা ওই থিমটা কি সম্পর্কে লেখা, কি সম্পর্কিত, সেটা হচ্ছে আমাকে প্রথমে টপিক সেন্টেন্সে লিখতে হবে। টপিক সেন্টেন্সে লিখতে হবে। এরপরে দেখো সাপোর্টিং সেন্টেন্স আমাকে লিখতে হবে। সাপোর্ট করছি আমি, সাপোর্টিং সেন্টেন্স আমাকে এখানে উল্লেখ করতে হবে। সাপোর্টিং সেন্টেন্স মানে ওই টপিককে সাপোর্ট দেওয়ার জন্য, স্ট্রং করার জন্য আরো বেশ কয়েকটা সেন্টেন্স আমাকে যুক্ত করতে হয়। ওই সেন্টেন্স গুলো আমাদের সাপোর্টিং সেন্টেন্স, যেটা টপিক সেন্টেন্সের পাশে সাপোর্টিং সেন্টেন্স আমাদেরকে যুক্ত করতে হচ্ছে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কনক্লুডিং সেন্টেন্স। আমাদের কনক্লুডিং সেন্টেন্স এখানে যুক্ত করতে হবে। শেষে যেটা সামারি কি তথ্য দিয়ে যাচ্ছে, কি জিনিসটা জানতে পারলাম, কিটা শিখতে পারলাম, সেটা কি লাস্টে সামারি সেন্টেন্স আমাদেরকে উল্লেখ করে দিতে হবে একটা সেন্টেন্সে। সো টপিক সেন্টেন্স একটা সেন্টেন্সে হয়, কনক্লুডিং সেন্টেন্স এটাও একটা সেন্টেন্সে হয়, এবং সাপোর্টিং সেন্টেন্স এখানে বেসিক্যালি 2টা বা 3টা সেন্টেন্স আমাদেরকে প্যাসেজ অনুযায়ী যুক্ত করতে হয়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক জিনিস। এখন আমরা কিভাবে শুরু করব, আমি তোমাদেরকে এক্সাম্পলের দিকে যাব, বাট মূল ডিরেকশন গুলো দেখিয়ে আমরা এক্সাম্পলের দিকে একটু পরেই যাব। দেখো আমি শুরু করব কিভাবে, সবসময় শুরু করব হচ্ছে দিস প্যাসেজ ইজ দ্য পয়েন্ট, ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, দিস প্যাসেজ has been discussed, অথবা দাঁড়াও, দিস প্যাসেজ, এখানে দেখো এখানে একটু দিস প্যাসেজ ইজ নো দিস, আচ্ছা এখানে এইটা আমাদের লেখার প্রয়োজন নাই। দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এই যে দিস প্যাসেজ, এই যে এখান থেকে শুরু করে এইটা আমাদের লেখার দরকার নাই, এইটা আমাদের লেখার দরকার নাই, ঠিক আছে? এইটা আমাদের লেখার দরকার নাই। আমরা এখানে লিখবো হচ্ছে এভাবে যে দিস প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, বা দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এভাবে আমি লিখবো। দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, আমি এভাবে লিখবো। এটা লেখার দরকার নাই। দিস প্যাসেজ ইজ থেকে শুরু করে হুইচ, এতটুকু আমাদের লেখার দরকার নাই, এতটুকু আমার লেখার দরকার নাই। আমি শুরু করবো হচ্ছে দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, কি নিয়ে শুরু হয়েছে, যে টপিকটা নিয়ে শুরু করেছি আমি, ওই টপিকটার নাম আমি এখানে এই ডট ডট ডটের জায়গায় লিখে দিব। মনে করো টপিকটা হচ্ছে কি নিয়ে, টপিকটা হচ্ছে মনে করো যে নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে, নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে প্যাসেজটা। তখন আমি কিভাবে লিখবো, আমি লিখবো হচ্ছে এভাবে, যে আমি এটা এভাবে লিখবো যে দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, কি নিয়ে, দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা।
দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। সো নেলসন ম্যান্ডেলা জীবনী নিয়ে আমাদের প্যাসেজটা, সো আমি জাস্ট এখানে লিখে দিব যে দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, জাস্ট একটা লাইন আমি এখানে দিব, একটা লাইন। অথবা তুমি যদি এইভাবে লিখতে না চাও, তুমি ভিন্নভাবে লিখতে পারো। কিভাবে দেখো, দ্য স্পিকার সেইজ দ্যাট, দ্য স্পিকার সেইজ দ্যাট কি বলেছে মনে করো, সেইজ দ্যাট দ্য নেলসন ম্যান্ডেলা is the greatest leader, is the greatest leader. So এক কথায় আমি জাস্ট টপিক সম্পর্কে আইডিয়া করে দিলাম, পরিচয় করিয়ে দিলাম। সো আমি জাস্ট শুরু করতে পারি, বিভিন্ন ভাবে শুরু করতে পারো তুমি তোমার মতো করে, যে দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা, এটা টপিক হয়ে যাবে। এরপরে দ্য স্পিকার সেইজ দ্যাট কি বলেছে, যে কোনো একভাবে শুরু করবো আমি, দুটো কিন্তু একসাথে শুরু লিখবো না, যে কোনো একটা আমি লিখবো। দ্য স্পিকার সেইজ দ্যাট দ্য নেলসন ম্যান্ডেলা ইজ দ্য গ্রেটেস্ট লিডার। সো এটা একটা টপিক সেন্টেন্স আমাদের এখানে হয়ে গেল। তুমি তোর মতো করে শুরু করতে পারো, আরেকভাবে শুরু করতে পারো, সেটা হচ্ছে দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, তুমি এটাও শুরু করতে পারো, দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, এটা দিয়েও তুমি শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার ব্যক্তির উপর ডিপেন্ড করো, তোমার উপর ডিপেন্ড করে হবে তুমি কিভাবে লিখতে চাচ্ছ, এটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ। তো তুমি দেখো তিনটা বললাম আমি, দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এটা হতে পারে তোমার একটা ওয়ে। সেকেন্ডলি দ্য স্পিকার সেইজ দ্যাট, এটা একটা ওয়ে হতে পারে। এন্ড দ্য থার্ড ওয়ান, দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, তুমি এটাও ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো লাগে। এখানে হ্যাজ বিন কেন হলো, বিকজ আমাদের প্যাসিভ সেন্টেন্স, এটা আমাদের প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ দেখে এখানে আমাদের হ্যাজ বিন কথাটা ব্যবহার করছি আমরা প্যাসিভ হওয়ার কারণে হ্যাজ বিন ব্যবহার করছি। প্যাসিভ তোমার কাছে যদি কঠিন লাগে, প্রথমটা ব্যবহার করার দরকার নাই, সহজ লাগলে সেকেন্ডটা বা থার্ডটা বা প্রথমটা তুমি ব্যবহার করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, ওকে। আচ্ছা, এছাড়াও শুরু করতে পারি আরেকভাবে, আরেকটা ডিফারেন্ট ওয়েতে শুরু করতে পারি। সেটা কি দেখো, আমি শুরু করতে পারি হচ্ছে ভাবে যে দিস প্যাসেজ ডিলস উইথ, ডিল করছে, এই প্যাসেজটা ডিল করছে কাকে নিয়ে, ডিলস উইথ দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। ডিলস উইথ দিয়েও কি আমি প্যাসেজটা শুরু করতে পারি, ডিলস উইথ দিয়েও কি প্যাসেজটা আমি শুরু করতে পারি। অথবা দিস প্যাসেজ আমি আরেকভাবে শুরু করতে পারি, দিস প্যাসেজ ইন্ডিকেটস লিখতে পারি, অথবা ইলাস্ট্রেটও লিখতে পারি, ইলাস্ট্রেটস আমি এটাও কি উল্লেখ করতে পারি। সো আমি বিভিন্ন ভাবে লিখতে পারি ভাইয়া, বিভিন্ন ভাবে লিখতে পারি যে দিস প্যাসেজ ডিলস উইথ, কি নিয়ে ডিল করছে, টপিকটা লিখে ফেললাম। দিস প্যাসেজ ইন্ডিকেট, কি ইন্ডিকেট করছে, বা ইলাস্ট্রেট মানে তুলে ধরতেছে, কি তুলে ধরতেছে, তুমি সেখানে টপিকটা লিখে ফেললা। সো অনেক ভাবে একটা প্যাসেজ স্টার্ট করা যায়, অনেক ভাবে প্যাসেজ লিখা যায়। ঠিক আছে, অনেক ভাবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ডেফিনেটলি লিখা যাবে, কোনো সমস্যা নাই, ডেফিনেটলি লিখা যাবে। সিনথিয়া ইসলাম মিম বিভিন্ন কলেজে বলে যে এটা মানা করে, বাট না, এটা আমাদের সঠিক উপায় এবং আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই ভাইয়া, আমরা এভাবে লিখতে পারি, কোনো প্রবলেম নাই। আমি এখানে ডিলস উইথ লিখতে পারি, ইন্ডিকেটস লিখতে পারি, ইলাস্ট্রেটস লিখতে পারি, যে কোনো ভাবে আমি এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, এর পরবর্তী পার্টে যাই। প্যাসেজের মাঝে কিছু বর্ণনামূলক বাক্য লিখতে হবে। তো তুমি যখন টপিক সেন্টেন্স লিখে ফেললা, টপিকের পরে তুমি এবার টপিকটা এবার তোমার মতো করে ব্যাখ্যা করা শুরু করে দিবা। মানে ব্যাখ্যা বলতে যতটুকু ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো আছে, ওই ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো নিয়ে তুমি লেখা শুরু করে দিবা। আর শেষে ওই প্যাসেজ সম্পর্কিত একটি উপসংহার তোমাকে টানতে হবে, এবং বাক্যের সব শেষে ওই প্যাসেজ একটা তথ্য দিয়ে যাবে, ওই তথ্য রিলেটেড তোমাকে একটা ইন্ডিং টানতে হবে ওই প্যাসেজ রিলেটেড। এ হচ্ছে মোটামুটি আমাদের কি রাইটিং সামারির বেসিক তথ্য। আর দেখো সামারি কতটুকু লিখতে হবে, সামারি মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আমাকে সম্পূর্ণ করতে হবে, 3 ভাগের 1 ভাগ সামারি আমাকে লিখতে হবে। 3 ভাগের 1 ভাগ, এর বেশি কিন্তু যাওয়া যাবে না, ডেফিনেটলি এর বেশি কিন্তু যাওয়া যাবে না। সবগুলোই ভালো ভাইয়া, কোনটা ভালো হবে তোমার টপিক, আমিয়াত সর্দার তুমি হচ্ছে টপিক সেন্টেন্স যে কোনো একটা ফলো করলেই হবে।
যে কোনো একটা ফলো করলেই হবে, সবকিছুই সঠিক, সবকিছুই সুন্দর, যে কোনো একটা ফলো করলেই হবে। সো সামারি মূল প্যাসেজের 3 ভাগের 1 অংশ হয়ে থাকে, এটা আমাদেরকে মেনটেন করে লিখতে হবে। এরপরে এতক্ষণ সামারি নিয়ে কথা বললাম, সামারির বেসিক যে নিয়মগুলো সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো কমেন্ট করে। সামারি মূলত হচ্ছে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। সামারি কখনোই কপি করা যাবে না, এবং প্যাসেজের শুরু করার সময় টপিক সেন্টেন্স দিয়ে শুরু করব, এরপরে সাপোর্টিং সেন্টেন্স, এরপরে কনক্লুডিং সেন্টেন্স, এবং শেষে সুন্দর মতো একটা এন্ডিং আমাদের টানতে হবে সামারি লেখার সময়। এবং সামারি টপিক সেন্টেন্স ডিলস উইথ, ইলাস্ট্রেটস, দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, যে কোনো ভাবে তুমি টপিক সেন্টেন্স শুরু করতে পারো। ঠিক আছে? সো থিমে কোনো ওয়ার্ড লিমিট আছে? থিমে কোনো ওয়ার্ড লিমিট নাই, বাট সেন্টেন্স লিমিট আছে। তুমি এখানে হচ্ছে 4 থেকে 5 লাইনের মধ্যে বা 6 লাইনের মধ্যে সামারি থিমটা আমাদের মূলত শেষ করে ফেলতে হয়। আচ্ছা, আর সামারি মূলত মূল প্যাসেজের 3 ভাগের 1 অংশ হবে, এর বেশি কিন্তু আমাদেরকে লেখা যাবে না। সো এই ছিল মোটামুটি আমাদের সামারির মূল আলোচনা, মূল বেসিক জিনিস ছিল। ওকে, সো আমি হচ্ছে মূলত আমাদের পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্ট বলতে সামারি এবং থিম নিয়ে আমি হচ্ছে লিখতে পারি। সামারি এবং থিম নিয়ে মূলত হচ্ছে আমরা এখন, বা থিম নিয়ে আমরা এখন হচ্ছে লেখার চেষ্টা করব। ঠিক আছে? সামারি শেষ করার নিয়মটা কি? মেহেজাবিন বলছে সামারি শেষ করার সময় তুমি মূলত ব্যবহার করতে পারো যে ইন এ নাটশেল। ইন এ, দেখো আমি যদি বলি সামারি লেখা শেষ করার নিয়মটা কি, সামারি শেষ করার নিয়মে তুমি মোটামুটি হচ্ছে কিছু শব্দ ব্যবহার করতে পারো। কিছু শব্দ ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে সামারি লেখা মানে শেষ একদম লাস্টের সেন্টেন্স, উপসংহারের ক্ষেত্রে কিছু সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে আমি বলতে পারি যে ইন এ নাটশেল, ইন এ নাটশেল, তুমি এই কথাটা ব্যবহার করতে পারো লাস্টের কথাটা তুমি উল্লেখ করার জন্য। ইন এ নাটশেল, এইটা হয়েছে ইন এ নাটশেল। বা ইন কনক্লুশন লিখে তুমি মনে করো বাক্যটাকে শেষ করে ফেলতে পারো। ইন এ নাটশেল, বাক্যটা শেষ করে ফেললা। ইন কনক্লুশন, তুমি শেষ করে ফেললা। ঠিক আছে? বা আমি লিখতে পারো হচ্ছে ফাইনালি, বা হচ্ছে লাস্টলি, ফাইনালি বা লাস্টলি লিখো, তুমি বাক্যটাকে শেষ করতে পারবা, কনক্লুডিং সেন্টেন্সটা। তো তুমি তোমার মতো করে টপিক সেন্টেন্স, তোমার মতো করে কনক্লুডিং সেন্টেন্স চুজ করে তুমি লিখো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মিফতাহুল জান্নাত আমাদের হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বলতে বোঝায় এই যে টপিক সেন্টেন্সের পাশাপাশি, এবং টপিক সেন্টেন্স এবং হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স, টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স, এই টপিক দুটোর মাঝখানে, এই সেন্টেন্স দুটোর মাঝখানে যে 3-4টা সেন্টেন্স আমি আবার ব্যাখ্যা করার জন্য লিখি না, ওই 3 থেকে 4টা সেন্টেন্স হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স। 3 থেকে 4টা আমাদের সাপোর্টিং সেন্টেন্স। এবং ইন এ নাটশেল বলতে বোঝায় এক নাগারে বা এক কথায়, এক নজরে ইন এ নাটশেল কি হতে পারে সেটা মূলত আমাদের এখানে ইন্ডিকেট করা হয়ে থাকে। সো এক নজরে বোঝানোর জন্য ইন এ নাটশেল এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, পরবর্তী পার্টে যাই। অনেক কথা বলেছি সামারি নিয়ে, এবার থিম নিয়ে কথা বলি, আমাদের এক্সাম্পল দেখতে হবে। হ্যাঁ, তো দেখো থিম শুরু করব কিভাবে। দ্য স্টোরি, দ্য পোয়েম রিফ্লেক্টস, এখানেও সেম টপিক সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে, সাপোর্টিং সেন্টেন্স এখানে তোমার দিতে হবে। তো আমি শুরু করব কিভাবে? আমি থিমের এখানে শুরু করতে পারি হচ্ছে দ্য স্টোরি বা পোয়েম, গল্প বা পোয়েম থেকে থিমটা হয়। সো দ্য স্টোরি অথবা দ্য পোয়েম রিফ্লেক্টস, কি রিফ্লেক্ট করতেছে, কি সম্পর্কে বলতেছে, ওই টপিকটা আমি কি জানতে পারলাম ওই থিম থেকে, ওইটা আমাকে এখানে উল্লেখ করতে হবে, কি জানতে পারলাম আমি। আচ্ছা, এরপরে দেখো অর, থ্রু দ্য স্টোরি বা থ্রু দ্য পোয়েম উই ক্যান হ্যাভ অ্যান ইনসাইট, এখানে ইনসাইড না, এখানে হবে হচ্ছে ইনসাইট। সো বলছে যে থ্রু দ্য স্টোরি অর দ্য পোয়েম উই ক্যান হ্যাভ অ্যান ইনসাইট অ্যাবাউট, আচ্ছা ইনসাইট দিয়েছে এখানে ইনসাইট অলরেডি দিয়েছে, সো নো প্রবলেম, আমরা মুছে দেই। আমাদের এখানে ইনসাইট দিয়েছে, উই ক্যান হ্যাভ অ্যান ইনসাইট অ্যাবাউট। ইনসাইট মানে তোমার হচ্ছে নির্দেশনা। ইনসাইট বলতে বুঝে তথ্য, শিক্ষা। ইনসাইট মানে তথ্য বা শিক্ষাকে বুঝাইছে এখানে, যে থ্রু দ্য স্টোরি, এই স্টোরিটা পড়ে বা কবিতাটা পড়ে আমি কি শিখতে পারলাম, কি শিক্ষাটা পেলাম, সেটা আমাকে এখন হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। অথবা দ্য স্টোরি রিফ্লেক্টস, তুলে ধরছে, রিফ্লেক্টস, কি রিফ্লেক্ট করতেছে সেটা আমি এখানে উল্লেখ করব। আচ্ছা, এরপরে দেখো অথবা আমি শুরু করতে পারি হচ্ছে যে ইন দ্য স্টোরি অথবা ইন দ্য পোয়েম উই ফাইন্ড অথবা উই নোটিসড, উই ফাইন্ড অথবা উই নোটিসড, কি নোটিস করেছি, কি পেয়েছি সেটা তোমাকে হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। কি পেয়েছি, কি ফাউন্ড, কি পেয়েছি আমি, কি নোটিস করেছি আমি এখানে মূলত দ্যাটের পরে উল্লেখ করে দিব।
ওকে, সো আমি ইন দ্য স্টোরি, ইন দ্য পোয়েম, উই ফাইন্ড অথবা উই নোটিসড, কি নোটিস করেছি, কি পেয়েছি, সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। যদি স্টোরি আসে স্টোরি লিখবো, যদি পোয়েম আসে তাহলে পোয়েম লিখবো। দুইটা কিন্তু একসাথে লিখতে যেও না, দুটো একসাথে লিখার কোনো প্রয়োজন আমাদের নাই। সো দ্য স্টোরি অথবা পোয়েম রিফ্লেক্টস, ইউ ক্যান ফলো দিস, অথবা এর তুমি সেকেন্ডটা ফলো করতে পারো, অর ইউ ক্যান ফলো দ্য থার্ড ওয়ান, যেটা ভাই এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, ফাইন। এই পরবর্তী পার্টে আমরা যাই। এবং দেখো সাপোর্টিং সেন্টেন্সে সেন্টেন্স হিসেবে দুই বা তিনটা সেন্টেন্স ইউজ করব আমরা, এর বেশি ব্যবহার করব না। সাপোর্টিং সেন্টেন্সে দুই বা তিনটা সেন্টেন্স ব্যবহার করব, এর বেশি কিন্তু সাপোর্টিং সেন্টেন্স আমি লিখবো না। এরপরে দেখো কনক্লুডিং সেন্টেন্সে কি লেখা যায়। কনক্লুডিং এর ক্ষেত্রে ইন এ ওয়ার্ড, একটা শব্দে কি হতে পারে, ইন এ ওয়ার্ড আমি এখানে উল্লেখ করতে পারি। কনক্লুডিং সেন্টেন্সে লাস্টের সেন্টেন্সে গিয়ে ইন এ ওয়ার্ড এই কথাটা লিখতে পারি, ডাজ লিখতে পারি, ওভারঅল লিখতে পারি, এখানে ওভেন অল না, ওভারঅল, এটা আর, ওভারঅল লিখতে পারি আমি। দেন লাস্টলি উল্লেখ করতে পারি ফাইনালি, অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, এই শব্দগুলো আমি হচ্ছে ব্যবহার করতে পারি কনক্লুডিং এর ক্ষেত্রে। বা ইন এ নাটশেল যেটা বললাম সেটা আমি এখানে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা আমাদের নাই। সো কনক্লুডিং সেন্টেন্সের ক্ষেত্রে ইন এ ওয়ার্ড, দাজ, ওভারঅল, লাস্টলি, ফাইনালি, অ্যাজ এ রেজাল্ট, ইন এ নাটশেল, দেয়ারফর, এই শব্দগুলো ব্যবহার করবে। এখানে দেয়ারফর হবে, নট দেয়ারফোর্স, দেয়ারফর, এফ ও আর ই, দেয়ারফর, এই শব্দগুলো আমি এখানে ব্যবহার করতে পারি যখন আমি কনক্লুডিং সেন্টেন্স লিখবো রিগার্ডিং দ্য থিম। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই বুঝতে পারছি। কোনো প্রবলেম কি সবার আছে কিনা থিম এবং সামারি নিয়ে? থিম ভাইয়া কিন্তু বলেছিলাম একটা সিম্পল এক্সাম্পল দিলে ভালো হয়। এই যে আমি তোমাদেরকে এখানে এক্সাম্পলে চলে আসছি, আমাদের সামারি মূল পার্টে কিন্তু আমরা চলে আসছি অলরেডি। আমরা মূল পার্টে কিন্তু এখনই চলে আসছি, আমরা কিন্তু এক্সাম্পলের দিকে যাব। আমরা এখন এক্সাম্পলের দিকে যাব। তো সিভিক এঙ্গেজমেন্ট যে প্যাসেজ, ওই প্যাসেজের সামারিটা কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন মূলত দেখার চেষ্টা করব। দেন আমরা এটা দেখো, আমরা হচ্ছে একটা মূলত একটু পরে যদি যাই, আমাদের একটা যে ড্রিমস নিয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতা থেকে আমরা থিম দেখার চেষ্টা করব। সেটা প্যাসেজ থেকে সামারি বের করব আমরা এখন, এবং থিম থেকে আমরা হচ্ছে একটা কবিতা থেকে আমরা থিম বের করার চেষ্টা করব এক্সাম্পল সহকারে, ইন প্র্যাকটিস, আই মিন প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কিভাবে বের করতে হয়। ওকে, সবাইকে একটু আমাকে জানাও যে সামারি এবং থিম নিয়ে বেসিক ডিসকাশন, যে দিক নির্দেশনা আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, কোনো ভুল, আই মিন কোনো জিনিস ল্যাকিংস তোমাদের আছে কিনা, ঘাটতি আছে কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা, আগের স্লাইডটার দিকে যাই তাহলে আমি একটু। ওকে, সো এইটা আমাদের থিমের বেসিক স্লাইডস, এটা আমাদের থিমের স্লাইড, যেটা আমাদের সামারি, এই যে আমাদের থিম, এখান থেকে শুরু হয়েছে আমাদের থিম, এখান থেকে আমাদের হচ্ছে থিমের সেকেন্ড স্লাইড। ইয়েস, রিদান অর রিদন। আচ্ছা, ওকে, সো আমরা যারা যারা ক্লিয়ার আছি, ওকে ফাইন। যারা একটু ঘাটতি থাকলেও থাকতে পারে, প্রবলেম নাই, আমরা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখে আমরা দেখব থেকে কিভাবে সামারি করতে হয়, কিভাবে থিম বের করতে হয়, এটা আমরা হচ্ছে এখানে দেখব। ঠিক আছে, ডেফিনেটলি তামিম ইকবাল। আর 10-এ 10 পসিবল, টিচার খুশি হয়ে তোমাকে 10-এ 12 দিলেও দিতে পারে। আচ্ছা, আমি যাই, আমাদের সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আমি কথা বলবো। তোমাদের সিভিক এঙ্গেজমেন্ট এই লেসনটা সবাইকে পড়ছি? সিভিক এঙ্গেজমেন্ট এই লেসনটা কি সবার পড়া আছে? সিভিক এঙ্গেজমেন্ট এই লেসনটা কি সবার পড়া আছে? সবাই পড়ছেন এটা? সিভিক এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? সিভিক এঙ্গেজমেন্ট, আচ্ছা আমি তোমাদেরকে বুঝায় বলি সিভিক এঙ্গেজমেন্ট মানে কি। ঠিক আছে, কনক্লুডিং মানে কি ভাইয়া? পুলক চাকমা, কনক্লুডিং মানে হচ্ছে তুমি যা যা শিখতে পারলা, যা যা বুঝতে পারলা, সেটা লাস্টে একটা সেন্টেন্স দিয়ে বলে ফেলা। লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স, উপসংহার বাক্যের মাধ্যমে বাক্যের একটা এন্ডিং টানা, শেষ করাকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। তিনটা পার্ট, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস এন্ড থার্ড ওয়ান ইজ টপিক কনক্লুডিং সেন্টেন্স। এই জিনিসটা তোমাকে জাস্ট বাক্যের শেষে গিয়ে একটা সেন্টেন্সের মাধ্যমে যখন তুমি পুরো লার্নিংসটা উপস্থাপন করো, দ্যাট ইজ কল্ড কনক্লুডিং সেন্টেন্স। সো অনেকের পড়া আছে, অনেকের এই টপিকটা অনেকের পড়া নাই, সমস্যা নেই, আমরা আবার দেখবো পুরোটা, দেখে সামারি এখান থেকে বের করার চেষ্টা করব কি কি বলেছে। তার আগে আমি তোমাদেরকে সিভিক এঙ্গেজমেন্ট কি এটা তোমাদেরকে বুঝায় বলি।
সিভিক এঙ্গেজমেন্ট বলতে বুঝে নাগরিক সম্পৃক্ততা। এঙ্গেজমেন্ট বলতে বুঝে কি সম্পৃক্ততা, আর সিভিক বলতে বুঝে হচ্ছে নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত। মানে তুমি তোমার ব্যক্তি জীবনের বাইরে গিয়ে, তুমি তোমার ব্যক্তি জীবনের বাইরে গিয়ে যখন সামাজিক জীবনকে নিয়ে ভাববা, সমাজের অন্যান্য মানুষের জীবনকে নিয়ে ভাববা, তাদের সুবিধার কথা চিন্তা করবা, তাদের অসুবিধার কথা চিন্তা করবা, সবকিছু নিয়ে তুমি যখন তাদের জীবনটাকে সহজ করার চেষ্টা করবা, এই জিনিসগুলোকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। মানে তোমার নিজের স্বার্থের জন্য না, সাধারণ স্বার্থে, জনগণের স্বার্থে তুমি যখন কাজ করবা, জনগণের স্বার্থে তুমি যখন যুক্ত থাকবা কোনো কাজে, তখন তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। সে ফর এক্সাম্পল, তুমি মনে করো এই যে আমাদের যে আন্দোলন হয়েছে, ওই সময় কিন্তু অনেকে ট্রাফিক পুলিশের কাজ করেছি আমরা, করেছে না? অনেকে তোমার বিভিন্ন এরিয়া পরিষ্কার করছে, অনেকে নানান ভাবে নানান দিক থেকে যুক্ত ছিল, অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে, বা একটা 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 এলাকার মধ্যে ময়লা আবর্জনা জমে আছে, পানি জমে থাকার কারণে মশার কারণে বেড়ে যাচ্ছে। তো এই যে তোমারও অসুবিধা হচ্ছে, সমাজের অন্য 10 জনেরও কি অসুবিধা হচ্ছে, তো তোমার পাশাপাশি ওই 10 জনের সুবিধা যখন তুমি চিন্তা করলা যে না, আমি যদি এটাকে পরিষ্কার করে ফেলি তাহলে আমি তো এখানে সুবিধা পাবোই, পাশাপাশি আরো 10 জন মানুষ এখানে সুবিধা পাবে, তারা ভালো থাকবে। তো ওই 10 জনের কথা তুমি যখন চিন্তা করেছো, তুমি সিভিক্যালি এঙ্গেজ একটা পার্সন হিসেবে নিজেকে তুলে ধরতে পারবা। তুমি সিভিক্যালি এঙ্গেজড, এবং তোমার অ্যাক্টিভিটিটা কি সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে চলে আসবে। তুমি নিজের জন্য না, 10 জন মানুষের মধ্যে তুমি মানুষের জন্য তুমি কাজ করছো। বা হতে পারে যে তোমার এলাকার মধ্যে একটা দোকানের প্রোডাক্টের দাম অনেক বেশি হইতে পারে। এলাকার সচরাচর একটা কথা ধরলাম যে মিষ্টির দোকানের কথা যদি বলি, যে একটা দোকানে মিষ্টির কেজি 300 টাকা বা 400 টাকা, কিন্তু একটা দোকানে মিষ্টির কেজি তোমার হচ্ছে 1200-1300 টাকা করে মিষ্টির কেজি রাখতেছে। তো ডেফিনেটলি কি তারা ইনসাফ করছে না? ইনসাফ হইতেছে এখানে? হইতেছে না, তারা বেআইনি ভাবে তারা টাকাটা বেশি নিচ্ছে। তো তুমি তো এখানে সুবিধা পাবাই যদি প্রতিবাদ করো, বাট তুমি একা সুবিধা কিন্তু পাচ্ছ না। সমাজে আরো 100, 200, 1000, 2000, লাখ লাখ মানুষ সমাজে থাকতে পারে, তারাও কিন্তু সুবিধা এখান থেকে পেতে পারে। যে না, তুমি যদি মিষ্টির দোকানে গিয়ে দামটা প্রতিবাদ করো যে না, আপনাদের এই দামটা রাখার এটা অবৈধ হচ্ছে, এটা ঠিকঠাক হচ্ছে না, তোমার সাথে আরো 10 জন মানুষ গেল প্রতিবাদ করলো, তখন তারা কিন্তু বাধ্য হবে এই দামটা কমানোর জন্য। তো এখানে কিন্তু তুমি তোমার জন্য কাজ করলেও সমাজের অন্যান্য মানুষ কিন্তু এখানে বেনিফিটেড, তারা কিন্তু উপকার পাচ্ছে, তাই না? পাচ্ছে। এই সকল ক্ষেত্রে এই সকল জিনিস তুমি যখন একসাথে কাজ করবা, সবার উন্নতিতে কাজ করবা, তখন তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। সবাই আশা করি বুঝতে পারছি, এবং বাঁধ, অনেকে গ্রামের দিকে বাঁধ নির্মাণ করে, হ্যাঁ, নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য, বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ করে। তো ওইটাও কি একটা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়বে, ওই কাজটাও। সেখানে কি করেছে দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফস। আমাদের শিক্ষা আমাদের ব্যবহারে পরিবর্তন নিয়ে আসে, ভালো ভালো পরিবর্তন নিয়ে আসে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটা আমাদের জীবনকে পরিবর্তন করে এবং সমাজকেও পরিবর্তন করে। এডুকেশন দ্যাট ডাজ নট illuminate our minds or does not inspire us to work for the community is not complete at all. যে শিক্ষা আমাদেরকে গোত্রের জন্য, আমাদের সম্প্রদায় থাকে, আমাদের সমাজ থাকে, যে শিক্ষা আমাদের সমাজকে ভালো করার জন্য, সমাজের ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয় না, আমাদেরকে অনুপ্রাণিত করে না সমাজের জন্য কাজ করতে, ওইটা কিন্তু আসল শিক্ষা না। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। শিক্ষা শুধুমাত্র যে আমি গ্রেড পাবো বা সার্টিফিকেট পাবো, বিষয়টা কিন্তু সেরকম না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা শিক্ষা ব্যবহার করি হচ্ছে জীবনটাকে সহজ করার জন্য। ডেফিনেটলি আমি সার্টিফিকেট পেলাম, আমি পরীক্ষাতে ভালো করলাম, আমি বৃত্তি পেলাম, এটা কিন্তু আলটিমেটলি আমাদের জীবনের বা শিক্ষার উদ্দেশ্য না। তোমার জীবনকে ভালো করা, তোমার সাথে 10 জন মানুষের জীবন ভালো করা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য। আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি, কারণ সামারি তুমি যদি প্যাসেজটা ভালো মতো করে অর্থ সহকারে বুঝো, তাহলে তোমার জন্য সামারিটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। ওকে ফাহিম, তুমি ট্রাফিক ডিউটি করেছো 1 মাস, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আরো লাখ লাখ মানুষ সুবিধা পেয়েছে, সো ডেফিনেটলি তুমি ভালো একটা কাজ করেছো। স্যালুট ফাহিম, তোমাকে স্যালুট জানাচ্ছি আমি। ওকে, এরপরে দেখো সামারি শেখার পাশাপাশি কিন্তু এই প্যাসেজটাও তোমাদের শেখা হয়ে যাচ্ছে। তো ভালো মতো করে দেখো, যারা যারা প্যাসেজটা পড়ো নাই আগে, তার দুটা কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, এক দিলে দুই পাখি হচ্ছে। প্লিজ মনোযোগ দেই। We are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. বলছে যে we are expected to apply the knowledge. We are expected to apply the knowledge. আমরা ক্লাসরুমে, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে যে নলেজ পেলাম, যে স্কিলস, যে দক্ষতা পেলাম, যে ভ্যালুস, যে মূল্যবোধ আমি জানতে পারলাম ক্লাসরুমে,
সেটা কি করব আমরা, যখন আমরা পৃথিবীর বা ক্লাসরুমের বাইরে অন্যান্য বিভিন্ন কাজ করতে যাব, ক্লাসরুমের বাইরে যখন আমরা অন্যান্য কাজ করতে যাব, ওই কাজ করার ক্ষেত্রে আমরা ওই শিক্ষা, ওই দক্ষতা, ওই মূল্যবোধগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। মানে আমি ক্লাসরুমে যা যা শিখতে পারলাম, স্কুলে যা যা শিখতে পারলাম সেগুলো মোটামুটি আমার লাইফে আমি পরবর্তীতে অ্যাপ্লাই করতে শিখবো। এন্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। এবং আমি এই যে অ্যাপ্লাইটা, জ্ঞান যে অর্জন করলাম, এই জ্ঞানটা বিভিন্ন ভাবে আমি কাজে লাগাতে পারি, বিভিন্ন ভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। লেটস হ্যাভ আ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস। চলো দেখি কিভাবে এডুকেশন কাজ করে, কিভাবে শিক্ষা কাজ করে। চলো দেখা যাক কিভাবে শিক্ষা কাজ করে। দেখো, লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট বুঝতে পারছি আমরা। লার্নার্স বলতে এখানে শিক্ষার্থীকে বুঝাইছে, শিক্ষার্থী বা স্টুডেন্টকে বুঝাইছে। সো লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্ট পুরো পৃথিবীতেই অনেক প্রশংসনীয় একটা কাজ, অনেক প্রশংসনীয় ভালো একটা কাজ। তো সিভিক এঙ্গেজমেন্ট মিনস বলতে কি বোঝায়? ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে পাবলিক লাইফ, মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এরপরে দেখো, অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস এন্ড ভ্যালুজ। এবং তুমি যে পরিবর্তনটা নিয়ে আসবা, এই পরিবর্তনটা আসবে বেসিক্যালি তোমার জ্ঞান ব্যবহার করে, তোমার দক্ষতা ব্যবহার করে এবং তোমার মূল্যবোধ ব্যবহার করার মাধ্যমে এই পরিবর্তনটা তোমার এখানে আসবে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ। সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে? কোয়ালিটি অফ লাইফ, জীবনের কোয়ালিটিটাকে তোমার হচ্ছে প্রমোট করে, যেটা সুন্দর সুস্থ জীবন মেনটেন করতে সিভিক এঙ্গেজমেন্ট আমাদেরকে প্রমোট করে অলওয়েজ। ইন কমিউনিটি, মানে কমিউনিটির মধ্যে সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মানসিক উন্নতিও কি এই সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে ঘটে থাকে। Civically engaged individuals recognize themselves as members of a larger social community and the concerned about civic issues. So civically engaged, যারা নাগরিক সমাজের সাথে যুক্ত, যারা নাগরিক সমাজের সাথে যুক্ত, তারা কিন্তু হচ্ছে নিজেদেরকে নির্দিষ্ট কোনো সমাজের কথা চিন্তা করে না, বা নিজেকে একটা পরিবার থেকে, পরিবারের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ রাখে না। তারা সমাজের অন্যান্য ব্যক্তির সাথে, অন্যান্য পরিবারের সাথে নিজেকে যুক্ত রাখে এবং দীর্ঘ, মানে বিশাল একটা পরিবারের সাথে তারা অ্যাটাচ থাকে, যুক্ত নিজেকে রাখে। এরপরে দেখো, দে কনসিডার দেমসেলফ রেসপন্সিবল সিটিজেন্স হু টেক অ্যাকশনস, রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস। তারা দায়িত্ববান, নিজেদেরকে দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে মনে করে। যারা সিভিক্যালি এঙ্গেজ, যারা সমাজের পরিবর্তন বা সমাজ নিয়ে ভাবে, তারা অনেক দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে মনে করে। তারা কি মনে করে? দেখো, তারা রেজ দেয়ার ভয়েস, তারা তাদের ভয়েস রেজ করে, তারা কণ্ঠস্বর তুলে ধরে। কিসের বিরুদ্ধে? এগেইনস্ট মানে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে। ডিসক্রিমিনেশন, বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে তারা লড়াই করে। অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, সামাজিক অনেক ব্যাধি আছে, সামাজিক অন্যান্য ব্যাধির সাথে তারা লড়াই করে, ব্যাধির বিরুদ্ধে তারা এই লড়াইগুলো করে। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে দেখো, ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। সিভিক এঙ্গেজমেন্ট বেসিক্যালি তোমার পরিবারের সমস্যা নিয়ে চিন্তা করবা না, তুমি তোমার ব্যক্তি জীবনের কথা, সমস্যা নিয়ে তুমি চিন্তা করবা না। তুমি চিন্তা করবা কাকে নিয়ে? তুমি চিন্তা করবে হচ্ছে পাবলিক ইস্যুগুলো নিয়ে, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, মানে যে সমস্যাগুলো সমাজের মানুষের সাথে রিলেটেড, তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তির সমস্যা না, সমাজের সবার সাথে সম্পৃক্ত। যেমন মশার উপদ্রব হতে পারে, ময়লা আবর্জনা পরিষ্কার করা হইতে পারে, রাস্তার ট্রাফিক জ্যাম সরানোর কাজ হইতে পারে, বা এই যে সমাজের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কাজ করতে হইতে পারে, বা হইতে পারে তোমার ট্যাক্স নিয়ে, ট্যাক্সের পরিমাণ অনেক বেশি, সেটা নিয়ে তুমি কাজ করতে হতে পারে। সো নানান দিক থেকে যেটা সমাজের সাথে যুক্ত, ওইটা বেসিক্যালি সিভিক এঙ্গেজমেন্টের দিকে যাবে। ব্যক্তি জীবনের কোনো জিনিস সিভিক এঙ্গেজমেন্টে যাবে না। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। সিভিক এঙ্গেজমেন্ট কি ইনক্লুড করে, কি যুক্ত করে? মানে তুমি একা একা সামাজিক কাজগুলো করতে পারো, বা গ্রুপেও কি তুমি সামাজিক কাজগুলো করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, তোমার যেটা ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে তুমি সেটা করতে পারো। এটা কেন করা হয়? টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য এটা করা হয়ে থাকে। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, এবং সমাজের মূল্যকে আমরা দেওয়ার চেষ্টা করি হচ্ছে বেসিক্যালি এই সামাজিক বা সিভিক এঙ্গেজমেন্টের কাজের মাধ্যমে। লাস্টে কি বলেছে দেখো, ফর এক্সাম্পল, তুমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে, যে ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ আ লোকাল মিউনিসিপ্যালিটি, তোমার যে
এলাকার যে তোমার কি বলে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, ওই প্রশাসনের বিরুদ্ধে তুমি যখন কোনো ভয়েস রেজ করবা, তারা একটা মনে করো অন্যায় সিদ্ধান্ত নিয়েছে, ওই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি যখন লড়াই করবা, সেটা মূলত আমাদের সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে যাবে। যেমন এখানে তোমার রেজিং ট্যাক্স, তারা ট্যাক্স বাড়ায় দিচ্ছে, ওই ট্যাক্সের বিরুদ্ধে তুমি কথা বললা, সিভিক এঙ্গেজমেন্ট হতে পারে। আবার দেখো, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, অথবা মানে আইন একটা সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্ত জনগণের সুবিধার জন্য মানে মানে তোমার হচ্ছে জনগণের অধিকার ভঙ্গ করছে, অধিকারের বাইরে চলে যাচ্ছে, সেটার বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো, এটাও সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে আসবে। এরপরে দেখো, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড এন্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার অ্যাজ সিভিক এঙ্গেজমেন্ট। তুমি যদি এই কাজগুলো করো, তুমি সিভিক্যালি এঙ্গেজড এবং তোমার কাজগুলো সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে যুক্ত মানে ধরা হয়ে থাকে। এন্ড দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ সাচ এজ অর্গানাইজিং র্যালিজ, তুমি র্যালি করতে পারো, বা কালেক্টিং সিগনেচার, তুমি সিগনেচার নিয়ে নিয়ে লড়াই করতে পারো মানুষের, মেকিং হিউম্যান চেইন মানব বন্ধন করতে পারো তুমি, এন্ড রাইটিং পেটিশন, তুমি পেটিশন লিখেও, তুমি পত্র পত্রিকাতে লিখেও তুমি এই প্রতিবাদ করতে পারো, তুমি নানান ভাবে এই প্রতিবাদ করতে পারো ভাইয়া। সেখানে বলেছে যে আমাকে সিভিক এঙ্গেজমেন্ট বা সিভিক্যালি এঙ্গেজ একটা পার্সন, সিভিক্যালি এঙ্গেজ একটা ব্যক্তি নানান ভাবে সমাজের মানুষের জন্য কাজ করতে পারে, সমাজের উন্নতির জন্য কাজ করতে পারে। ঠিক আছে, আমাদের প্যাসেজটা পড়াচ্ছি, আমি তোমাদেরকে প্যাসেজটা একটু ক্লিয়ার করে দিলাম। এইবার এই প্যাসেজ যা যা দেখলাম, যা যা শিখলাম, আমরা হচ্ছে মূলত এবার সামারের দিকে যাব। এই প্যাসেজ কিন্তু অনেক দীর্ঘ, বড় একটা প্যাসেজ আমরা পড়লাম, বিশাল একটা প্যাসেজ আমরা কভার করলাম, রাইট? এই দীর্ঘ প্যাসেজ, বড় প্যাসেজ থেকে মূল জিনিসগুলো নিয়ে আমরা এখন একটা সামারি লেখার চেষ্টা করব। আমি এখানে ফুল প্যাসেজে কি দেখেছি বা কি শিখেছি এটা মনে করো আমি বুঝি নাই। মনে করো এই প্যাসেজটা পড়ে আমি যা যা শিখলাম, যা যা পড়ালাম, যা যা বুঝালাম, অনেকে মনে করো বুঝতে পারছি, অনেকে বুঝতে পারি নাই, কথার কথা বুঝতে পারি নাই, বুঝার দরকার নাই। আমরা এবার সামারির দিকে যাই। সামারি পড়লে আমি কিন্তু আইডিয়া পেয়ে যাব যা কি এখানে ছিল, কি এখানে ছিল না, কি এখানে ছিল, কি ছিল না। এখানে দেখো, আমি তোমাদেরকে আরেকবার বলছি, এখানে সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে তুমি তোমার ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে তুমি যখন সামাজিক অন্যান্য মানুষের জন্য ভাববা, তখন তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। এবং শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল্যবোধটাকে জাগ্রত করা, আমাদের যে নলেজ, ক্লাসরুম থেকে যে নলেজ পেলাম, যে স্কিলস পেলাম, সেগুলো ব্যবহার করে আমাদের জীবনটাকে সহজ করা, সমাজের অন্যান্য 10 জনের জীবনটাকে সহজ করা হচ্ছে আমাদের এই শিক্ষার আসল উদ্দেশ্য। এবং সিভিক এঙ্গেজমেন্ট মূলত এই কাজটাই করে থাকে, সমাজের মানুষের জন্য কাজ করে থাকে, সমাজের মানুষের ডেভেলপমেন্টের জন্য তারা মূলত কাজ করে থাকে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা কোন কোন পার্ট কিভাবে কি ইন্ডিকেট করছে। আমরা একটু সামারের দিকে যাই। দেখো এখানে আমাদের মূল প্যাসেজটা ছিল, পুরো প্যাসেজ আমরা এখান থেকে দেখলাম। আমরা সামারের দিকে যাই। দেখো সামারিটা কি আছে এখানে, জাস্ট 2টা প্যাসেজ, দেখো কত বিশাল একটা প্যাসেজ ছিল, সেখান থেকে মাত্র এই 2টা প্যাসেজ আমরা সামারিটা লিখবো। এই 2টা প্যাসেজ আমরা কি লিখবো, আমরা সামারিটা লিখবো এখান থেকে, জাস্ট সামারি। 2 প্যাসেজ, অনেক কিছু ছিল কিন্তু সবগুলো আমি লিখবো না, জাস্ট 2 থেকে 3টা মানে 8 থেকে 10 লাইনের মধ্যে আমাদের এই সামারিটা লেখা কমপ্লিট করে ফেলতে হবে। 1 থেকে সোয়া পেজ আমি লিখবো। ঠিক আছে, তো পেটিশন বলতে কি বোঝায় ভাইয়া? পেটিশন বলতে বোঝা হচ্ছে আমাদের লাইফে দেখা যায় মাঝে মধ্যে আমরা লিখে প্রতিবাদ করি না, আমরা লিখে প্রতিবাদ করি না। তো লিখার মাধ্যমে যখন প্রতিবাদ করি, তখন পত্রিকার মাধ্যমে বা যে কোনো ফর্মে লিখার মাধ্যমে যখন আমি প্রতিবাদটা করতেছি, ওটা বেসিক্যালি আমাদের পেটিশনের দিকে যাবে, দরখাস্ত বা আবেদনের মাধ্যমে যখন আমি কোনো প্রতিবাদটা করে থাকি, তখন সেটাকে আমাদের পেটিশন বলা হয়ে থাকে। তখন পেটিশনের মাধ্যমে নিজেকে আমরা ওই কাজটা করতে পারি, সিভিক এঙ্গেজমেন্টের কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো সিভিক এঙ্গেজমেন্ট বলতে বুঝে কি, সমাজের মানুষের জন্য ডেভেলপমেন্টে কাজ করা, সমাজের ভালোর জন্য কাজ করা। যে কোনো অন্যায় অবিচার যদি সমাজে থাকে, তার বিরুদ্ধে যখন কাজ করব, তখন তাকে বলা হয়ে থাকে আমাদের সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এখন দেখো ভাই আমি সামারি প্যাসেজ যা যা বুঝেছি, যা যা দেখেছি ক্লিয়ার। এখন জাস্ট সামারিটা দেখবো আমরা। দেখো, the lesson revolves around the essence of education. revolves around বলতে বোঝা হচ্ছে তুলে ধরে বা বলে, কি সম্পর্কে বলে? এসেন্স অফ এডুকেশন, শিক্ষার যে মর্মার্থ,
শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মূলত হচ্ছে এই প্যাসেজটা উল্লেখ করেছে। আমরা কি জানতে পেরেছি শিক্ষার মূল উদ্দেশ্য কি? আমাদের সিভিক্যালি আমাদেরকে তোমার হচ্ছে কি বলে এটাকে জনগণের সাথে যুক্ত রেখে মানুষের জীবনটাকে সহজ করতে, কাজ করতে শিক্ষা আমাদেরকে উদ্বুদ্ধ করে। সেখানে বেসিক্যালি বলছে যে দ্য লেসন রিভলভস অ্যারাউন্ড দ্য এসেন্স অফ এডুকেশন, শিক্ষার মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে এই লেসনটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। বুঝতে পেরেছি? এরপরে দেখো, এডুকেশন ইজ নট সোললি অ্যাবাউট এক্সেলিং ইন এক্সামস অ্যান্ড লার্নিং অ্যান্ড আর্নিং সার্টিফিকেট। সো মূলত বেসিকলি বলতে দেখো কি বলছে এখানে, শিক্ষা শুধুমাত্র যে আমি এক্সামে ভালো করব, আমি আমার সার্টিফিকেট অর্জন করব, এটা মূলত আমাদের শিক্ষাকে বুঝায় না। এটা মূলত শিক্ষাকে বুঝায় না। কি বুঝায়? ইটস আলটিমেট এইম ইজ টু এনলাইটেন আওয়ার মাইন্ডস, আমাদের মনকে জাগ্রত করতে, মনটাকে আলোকিত করতে শিক্ষা কাজ করে। নার্চার আওয়ার ইনার কোয়ালিটিজ, আমাদের ভেতরকার কোয়ালিটিকে নার্চার করতে শিক্ষা কাজ করে। ভেতরকার কোয়ালিটিকে নার্চার করতে শিক্ষা কাজ করে। মূল প্যাসেজে কিন্তু এটাই বলেছে, বারবার বারবার করে শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। শিক্ষা কি কাজ করে, শিক্ষা কেন আমাদের অর্জন করতে হবে, শিক্ষার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য নিয়েই বারবার বারবার প্যাসেজে বলা হয়েছে। তো সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, মূল পার্টটা উল্লেখ করবো এখানে, কোনো এক্সাম্পল কোনো কিছুর দিকে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো, and inspire us to contribute to the well-being of the broader community, মানে বলছে যে শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে। কেন ইন্সপায়ার করে? টু কন্ট্রিবিউট, মানে তোমার হচ্ছে অবদান রাখতে, কিসের প্রতি, কার প্রতি? টু দ্য ওয়েল-বিং অফ দ্য ব্রডার কমিউনিটি, মানে বিশাল কমিউনিটি, বিশাল সম্প্রদায়ের জন্য ভালো কিছু করতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে থাকে বা শিক্ষা দিয়ে থাকে। ইফ উই ডোন্ট অ্যাপ্লাই দ্য নলেজ, শিক্ষা আমি ক্লাসরুমে যে নলেজটা পেলাম, যে দক্ষতা পেলাম, সেগুলো যদি আমি অ্যাপ্লাই না করি সমাজের জন্য, দেখো ইফ উই ডোন্ট অ্যাপ্লাই, আমি যদি অ্যাপ্লাই না করি সেই জ্ঞানটা, নলেজ, স্কিলস এন্ড ভ্যালুজ যদি অ্যাপ্লাই না করি, উই অ্যাকুয়ার ফর দ্য বেটারমেন্ট, উই কি বলে এটাকে, উই অ্যাকুয়ার ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি, এডুকেশন লসেস ইজ সিগনিফিকেন্স। মানে আমি যদি হচ্ছে শিক্ষা যে জ্ঞানটা অর্জন করলাম, যে ভ্যালুটা পেলাম, যে স্কিলটা পেলাম, সেগুলো যদি আমি সমাজের জন্য অ্যাপ্লাই না করি, প্রয়োগ না করি, তখন কি হবে? শিক্ষা তার তাৎপর্য হারাবে। সিগনিফিকেন্স বলতে বোঝায় তাৎপর্যপূর্ণ বা তাৎপর্যকে বোঝায় এখানে। শিক্ষা তার তাৎপর্য হারিয়ে ফেলবে, শিক্ষা তার উদ্দেশ্যকে হারিয়ে ফেলবে। সো আমাদের হচ্ছে যে নলেজ পেলাম, যে স্কিল, যে দক্ষতা আমি পেলাম, সেগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে হবে, সমাজের মানুষের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই কথাগুলো মূলত পুরো প্যাসেজ জুড়ে বলেছে। পুরো প্যাসেজ জুড়ে সিভিক এঙ্গেজমেন্ট এবং সিভিক এঙ্গেজমেন্ট শিক্ষার সাথে রিলেটেড, সেটা এখানে কিন্তু বারবার বারবার করে বলা হয়েছে। আর লাস্ট স্লাইড আমাদের সামারিয়ের, দেখো কি বলেছে, দ্য এডুকেশন ইজ ওয়ান দ্যাট ইনসিস্ট in us that desires to stand with the vulnerable. দেখো এডুকেশন, the true education, মূল শিক্ষা, true education is one that instills in us the desire to stand with the vulnerable, offering all the help we can. মানে শিক্ষা আমাদেরকে, মানে আমাদের লাইফে কি করতে শিক্ষা উদ্বুদ্ধ করে। দেখো এই যে ইনস্টিলস বলতে বুঝে আমাদেরকে উজ্জাপিত, আমাদের উদ্বুদ্ধ করে, আমাদেরকে আগ্রহপূর্ণ করে কিসের প্রতি? দ্য ডিজায়ার টু স্ট্যান্ড উইথ দ্য ভালনারেবল, মানে দুর্বল অবস্থার বিপক্ষে, দুর্বল অবস্থার সাথে দাঁড়ানোর জন্য শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে। দুর্বল অবস্থা, মনে করো সমাজের অনেক মানুষ দুর্বলের মধ্যে আছে, দুর্বল অবস্থার মধ্যে আছে, খারাপ অবস্থার মধ্যে আছে, ওই মানুষগুলোর সাথে, ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে শিক্ষা আমাদেরকে উদ্বুদ্ধ করছে। অফারিং অল দ্য হেল্প উই ক্যান, অফারিং বলতে তাদেরকে আমি অফার করব, যে সকল মানুষ খারাপ অবস্থার মধ্যে আছে তাদেরকে আমি অফার করব অল দ্য হেল্প উই ক্যান, যত রকমের সাহায্য করতে পারি ওই সাহায্যগুলো নিয়ে তাদেরকে আমি অফার করব। দিস ফর্ম অফ এডুকেশন ইজ নোন অ্যাজ জেনুইন এডুকেশন, এবং শিক্ষা যখন এই কাজগুলো করতে পারবে তখন তাকে বলবো হচ্ছে আমরা প্রকৃত শিক্ষা, জেনুইন এডুকেশন, তখন সেটাকে প্রকৃত শিক্ষা বলবো। সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টিয়ারিজম, সার্ভিস লার্নিং। ভলান্টিয়ারিজম বলতে বুঝে কি, ভলান্টিয়ার হয় না অনেকে, কি বলে এটা, তোমার হচ্ছে ভলান্টিয়ারিং করে অনেকে, সমাজের জন্য ফ্রিতে কাজ করে, ওই ভলান্টিয়ারিজম কিন্তু আমাদের একটা ভালো কাজ হতে পারে। সার্ভিস লার্নিং, কোন প্রতিষ্ঠানের আন্ডারে যখন কোনো কাজ করি আমরা সমাজের জন্য, তখন তাকে বলা হয় সার্ভিস লার্নিং, সেটাও কি আমাদের হইতে পারে সিভিক এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। এক্সাম্পলিফাই ওয়েজ ইন হুইচ উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, মানে আমরা এগুলোর মাধ্যমে, ভলান্টিয়ারিজমের মাধ্যমে, দেন সার্ভিস লার্নিং এর মাধ্যমে
আমরা কি করতে পারি? আমাদের অর্জিত জ্ঞানকে ব্যবহার করতে পারি। অর্জিত জ্ঞানকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। Thus the purpose of education is to foster humanity. ফোস্টার মানে কি করা? জাগ্রত করা, তুলে ধরা। শিক্ষার উদ্দেশ্য কি? পারপাস, উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে মানবতা জাগিয়ে তোলার জন্য, জাগিয়ে তোলা। মোটিভেট ইন্ডিভিজুয়ালস, প্রত্যেককে অনুপ্রাণিত করা। টু এঙ্গেজ ইন অ্যাক্টস অফ হিউম্যান সার্ভিস, মানে মানুষের তরে, মানবতার তরে কাজ করতে শিক্ষা আমাদেরকে হচ্ছে অনেক উদ্বুদ্ধ করে। শিক্ষা আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো দেখো এই দুটো পার্ট, আমার কিন্তু সামারি ডান, আমার কিন্তু সামারি শেষ, সরি আমার কিন্তু দেখো আমার কিন্তু সামারি শেষ। এখানে মূল প্যাসেজটা কিন্তু অনেক বড় বড় স্লাইড ছিল, অনেক বড় বড় সেন্টেন্স ছিল, অনেক দীর্ঘ একটা প্যাসেজ। ওখানে প্রায় 15 থেকে 20টা স্লাইড আমাদের মূল প্যাসেজে আছে। ওইখান থেকে আমরা বের করে কয়টা স্লাইড আনলাম? মাত্র 2টা স্লাইডে আমরা আমাদের সামারিটা কমপ্লিট করে ফেলছি। এবং সামারিটা কি সম্পর্কে, সবার শুরুতে আমাকে বলতে হবে কি সম্পর্কে আমাদের সামারিটা উল্লেখ করছে। এখানে কি সম্পর্কে, কি সম্পর্কে বলছে এটা আমাকে উল্লেখ করতে হবে। আমি টপিক সেন্টেন্সে উল্লেখ করে ফেললাম। এরপরে যা যা বললাম, এই যে আমি এখানে যা যা ব্যাখ্যা করলাম শিক্ষা সম্পর্কে, ওই প্যাসেজ থেকে উল্লেখ করলাম। একটু হালকা চেঞ্জ করছি, আহামরি কোনো চেঞ্জ দরকার নাই, হালকা চেঞ্জ আমি করছি। করে 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 এখানে আমি উল্লেখ করে ফেললাম আমাদের বেসিক সাপোর্টিং সেন্টেন্স গুলো। এই যে এগুলোকে আমাদের সাপোর্টিং সেন্টেন্স। এবং লাস্টে গিয়ে দেখো কি বলছে, এই যে দাজ, দাজ, ফাইনালি, ইন কনক্লুশন, লাস্টলি, ইন এ নাটশেল, এই শব্দগুলো ব্যবহার করার জন্য বললাম না তোমাদেরকে। সো এই যে দেখো এখানে দাজ the purpose of education is foster humanity and motivate individuals to engage in acts of human services. So লাস্টের এই পার্টটুকু হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। সো আমরা এখানে একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়েও কি বাক্যটাকে শেষ করে ফেলবো। সো টপিক সেন্টেন্স থাকবে, কনক্লুডিং সেন্টেন্স থাকবে, এন্ড আমাদের সাপোর্টিং সেন্টেন্সেস গুলো বাক্যের মাঝখানে, দুটো বাক্যের মাঝে আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি সামারি রাইটিং এর বেস্ট টেকনিকটাকে? সবাই ক্লিয়ার? আমরা এখন আমাদের থিমে চলে যাব, থিম রাইটিং এ চলে যাব, আমাদের বেসিক আলোচনার থিমে চলে যাব। কবিতা দেখো ভাই, এখানে থিমে চলে যাব আমাদের পরবর্তী পার্টে। ড্রিমস কবিতা নিয়ে কথা বলবো, একটা কবিতা নিয়ে কথা বলবো, একটা এক্সাম্পল আমাদের থাকবে এখানে, একটা এক্সাম্পল নিয়ে আমাদের আলোচনা মোটামুটি আমরা কমপ্লিট করার চেষ্টা করব আজকের ক্লাসের জন্য। হ্যাঁ, এই ফেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু আগে যে সিভিক এঙ্গেজমেন্ট যে ফেজটা বললাম, ডেফিনেটলি আমাদের ফেজটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা থিম নিয়ে একটু কথা বলি, থিম নিয়ে কথা বলে হচ্ছে আমরা আমাদের ক্লাস, যদি সময় থাকে সামারি আরেকবার রিভাইজ করব, বাট থিম নিয়ে একটু কথা বলি আমরা। সবাই কতটুকু ক্লিয়ার হতে পেরেছি একটু আমি কমেন্ট করে জানাই। ঠিক আছে, সো মূলত শিক্ষার উদ্দেশ্যটা কি, শিক্ষার কাজটা কি, আমি শিক্ষা অর্জন করলে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, সেটা ছিল আমাদের মূল প্যাসেজটা ছিল। ওইখান থেকেই শিক্ষার কাজ, শিক্ষার অ্যাপ্লিকেশন, কি 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 অর্জন করতে পারবো, নলেজ, স্কিলস, ভ্যালিউজ, এগুলো অর্জন করতে পেরে লাইফে যে সমাজের মানুষের জন্য কাজ করা, এগুলো মোটামুটি প্যাসেজে কিন্তু বারবার করে বলেছে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এবার একটু ড্রিমস এর কবিতাটা দেখি, এখান থেকে থিমটা বের করবো আমরা। থিম কি কি বলেছে, থিমটা সম্পর্কে জানবো। ভাই আবারও বলছি, থিম মানে হচ্ছে কোনো কবিতার বা কোনো গল্পের বা কোনো প্যাসেজ থেকে কি কি শিক্ষা পেলাম, কি কি লার্নিং যেটা লাইফে অ্যাপ্লাই করতে পারবো, সেটাই মূলত হচ্ছে আমাদের থিম। সেটাই মূলত হচ্ছে আমাদের থিম, কি কি শিক্ষা পেলাম, কি কি জানতে পারলাম, সেটাই মূলত আমাদের থিমের দিকে যাবে। যেমন দেখো এই যে ডি.এইচ. লরেন্স ড্রিমস কবিতা লিখেছে কে, ডি.এইচ. লরেন্স বলছে যে দেখো, অল পিপল ড্রিম, সব মানুষই কি দেখে, সব মানুষই স্বপ্ন দেখে। সব মানুষই কি দেখে, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে সবাই স্বপ্ন দেখে না, সমানভাবে সবাই স্বপ্ন দেখে না। আচ্ছা, those who dream by night in the dusty races of their mind wake up in the morning to find that it was vanity. বুঝো, বলছে যে অল পিপল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে স্বপ্ন কেউ দেখে না। তুমিও স্বপ্ন দেখো, আমিও স্বপ্ন দেখি, আর 10 জন মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সবাই কিন্তু সমানভাবে স্বপ্ন দেখে না। Those who dream by night, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, in the dusty races of their mind, dusty races বলতে বোঝায় তাদের মনে যে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা আছে, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা,
কথাবার্তা বা দুশ্চিন্তাগুলো আছে সেগুলো নিয়েই তারা রাতের বেলা স্বপ্ন দেখে। দেখো, ইন দ্য অফ দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা, মানুষ সারাদিন যেটা নিয়ে ভাবে, সারাদিন যেটা নিয়ে চিন্তা করে, সেটা মূলত কি রাতের বেলা সে স্বপ্নের মধ্যে দেখে। ঘুমিয়ে ঘুমিয়ে যে মানুষগুলো স্বপ্ন দেখে, তারা যে জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করে, যে জিনিসগুলো নিয়ে তারা বেশি চিন্তা করে, ওই জিনিসগুলো তারা রাতের বেলা স্বপ্ন দেখে। সেখানে বলেছে যে দোজ হু ড্রিম বাই নাইট, তারা রাতের বেলা স্বপ্ন দেখে ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে যে জিনিসগুলো বেশি চিন্তা ভাবনা করে, বেশি ঘোরপাক খায়, ওগুলো নিয়ে তারা রাতের বেলা স্বপ্ন দেখে। সো রাতের বেলা যারা স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালবেলা ঘুম থেকে উঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, তারা সবকিছু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এটা শূন্য একটা জিনিস ছিল। ভ্যানিটি বলতে বোঝায় রিক্ত, শূন্য, মানে তোমার হচ্ছে এটার কোনো মর্মার্থ নাই, এটার কোনো ইম্পর্টেন্স নাই, কোনো মর্মার্থ নাই, এটা খালি খালি দেখলাম, শুধু শুধু আমি এটা দেখলাম, আমি হুদাই স্বপ্নটা দেখলাম, এটার কোনো ইম্পর্টেন্স নাই, জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম, শেষ। কেউ দেখে যে তাকে সাপে কামড় দিচ্ছে, কেউ দেখে তাকে তোমার হচ্ছে ডাইনোসর এসে খেয়ে ফেলতেছে, কেউ এটা দেখে সেটা দেখে, নানান ভাবে স্বপ্ন আমরা রাতের বেলা দেখি। তোমার কি বলে এটাকে, ঘোড়া পাখি হয়ে যাচ্ছে, ঘোড়া তিমি হয়ে যাচ্ছে, তিমি আবার ঘোড়া হয়ে যাচ্ছে, এক এক রকমের, মানে কোনো লজিক নাই, লজিকবিহীন স্বপ্ন আমরা মাঝে মধ্যে দেখে থাকি। ভূত আসতেছে, ধরবে, আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, নানান জিনিস আমরা রাতের বেলা স্বপ্ন দেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, হায় হায়, এগুলো তো কোনো কিছুই না, আলটিমেটলি ভুয়া জিনিস দেখলাম, আমি খালি খালি জিনিস দেখলাম। তো রাতের বেলা যারা স্বপ্ন দেখে, রাতের বেলা যারা স্বপ্ন দেখে, রেসেস বলতে বোঝায় হচ্ছে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, মানে তোর অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা, ময়লা আবর্জনা রিলেটেড অপ্রয়োজনীয় চিন্তা ভাবনাকে বলা এখানে ডাস্টি রেসেস। তারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যেগুলো আলটিমেটলি কোনো কিছুই তার লাইফে নাই। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। তো কবি বলছে যারা রাতের বেলা স্বপ্ন দেখে তারা আসলে নর্মাল পিপল, তারা কোনো মানে গুরুত্বপূর্ণ কিছু তারা সমাজে আনতে পারে না। কিন্তু যে সকল মানুষ রাতের বেলা না দিনের বেলা স্বপ্ন দেখে, যে সকল মানুষ দিনের বেলা স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে তোমার ডেঞ্জারাস পিপল, তারা অনেক তোমার হচ্ছে ভয়ঙ্কর মানুষ, তারা অনেক গুণী মানুষ, তারা অনেক গুণী মানুষ, তারা অনেক ডেঞ্জারাস পিপল হিসেবে তারা সবাই বলা হয়ে থাকে। যে যারা তোমার রাতের বেলা স্বপ্ন দেখে তারা তেমন কোনো মানুষ না, কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে, দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা অনেক ডেঞ্জারাস পিপল, তারা অনেক ভয়ঙ্কর মানুষ, তারা অনেক অর্থবহ স্বপ্ন দেখার তারা চেষ্টা করে, তারা অর্থবহ স্বপ্ন দেখার তারা চেষ্টা করে, তারা ডেঞ্জারাস পিপল হিসেবে তারা সব মানে তোমার থাকে, তারা খুবই ভয়ঙ্কর মানুষ, তারাই প্রকৃতপক্ষে মানুষ যারা দিনের বেলা স্বপ্ন দেখে। ফর দে, কেন তারা কেন ডেঞ্জারাস পিপল ভাইয়া? দেখো, ফর দে দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ। কেন তারা ডেঞ্জারাস পিপল? কারণ তারা জেগে জেগে, চোখটাকে খোলা রেখে জেগে জেগে তারা স্বপ্ন দেখে, তারা জেগে জেগে স্বপ্ন দেখার চেষ্টা করে, তারা তোমার হচ্ছে মানে তোমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না। তো এপিজে আব্দুল কালাম বলেছে, এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ার তোমার সাবেক প্রেসিডেন্ট ছিল এপিজে আব্দুল কালাম, উনি মারা গিয়েছেন 2015 সালে মারা গিয়েছেন। উনি একটা কথা বলেছেন যে তোমার কি বলে এটাকে, যে স্বপ্ন সেটাই যেটা তোমাকে জাগিয়ে রাখে, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে জাগিয়ে রাখে। কথা বুঝতে পারছি? সেখানে বলছে দেখো, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, তারা খোলা চোখে স্বপ্ন দেখে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, তারা খোলা চোখে স্বপ্ন দেখার তারা চেষ্টা করে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ, তারা ডেঞ্জারাস মানুষ। কারণ তুমি দেখো, তুমি যদি জেগে জেগে স্বপ্ন দেখো তাহলে তুমি ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে তুমি কাজ করতে পারবা, তুমি বুঝবা তোমার স্বপ্নটা আসলে কি, তুমি কিভাবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তুমি সেটা জানবা, তুমি সেটা বুঝতে পারবা। কিন্তু যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা বুঝে না যে কখন কি করতে হবে না করতে হবে, তারা আলটিমেটলি মানে বুঝে না। তো তুমি কি দিনের স্বপ্ন দেখতে চাও নাকি রাতের স্বপ্ন দেখতে চাও? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, তুমি কখন স্বপ্ন দেখতে চাও, দিনে নাকি রাতে? কমেন্ট করে জানাও। ওকে, এন্ড মেক দেম কাম ট্রু। এবং তারা দিনের বেলা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে তারা ওই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা কাজ করে, তারা চেষ্টা করে স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। যারা ঘুমিয়ে ঘুমিয়ে যারা দেখে তারা স্বপ্ন দেখে না। তো কারা কারা ডেঞ্জারাস পিপল হতে চাও, কারা কারা ডেঞ্জারাস পিপল প্রকৃতপক্ষে ম্যান হইতে চাও, আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, এই ছিল মোটামুটি আমাদের কি কবিতা, এটা আমাদের কবিতা ছিল। এখান থেকে কি জানতে পারলাম? এখানে কিন্তু লেখক অনেক কিছু বলেছে,
লেখক কিন্তু এখানে অনেক কিছু বলেছে। এখন আমি মূল এটা কি শিক্ষাটা পেলাম এই কবিতা থেকে, কি শিক্ষা আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারবো সেটা আমাকে একটু জানতে হবে। ওকে, সবাই ফাইন। শেখ মিম, ইয়েস, হতে পারবো, চেষ্টা করলে সবকিছু সম্ভব। গোলাম রিয়াজ, ওকে, ডে ড্রিমার, ইয়েস, শুড বি ডে ড্রিমার। আচ্ছা দেখো আমাদের থিমটা কি, আমি কয়টা লাইন দেখো থিমে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইনের মধ্যে আমাদের থিমটা কমপ্লিটেড। পাঁচটা লাইনের মধ্যে আমাদের থিমটা কমপ্লিটেড। আমি বেশি লাইন কিন্তু বলবো না। দেখো ভাই, যে একটা লাইন আমাদের থিম, এরপরে তোমার হচ্ছে দুইটা লাইন, তিনটা লাইন, চারটা, এবং হচ্ছে আমাদের পাঁচটা লাইনের মধ্যে আমাদের কবিতাটা কমপ্লিটেড, থিমটা কমপ্লিটেড। এই পাঁচটা লাইনের বেশি আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। তো আমি একটু যাই, আমাদের থিমটা কি বলেছি একটু খেয়াল করি। ড্রিমস ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট পিপল টু সাকসিড ইন লাইফ। এই যে স্বপ্নটা আমি দেখলাম, স্বপ্ন সম্পর্কে আমি জানতে পারলাম, এই স্বপ্নের কবিতাগুলো আমাদের কি করে, আমাদের জীবনে তোমার হচ্ছে সফল হতে সাহায্য করে, সফল হতে আমাদেরকে সাহায্য করে। সো ড্রিমস ইন্সপায়ার আমাদেরকে অনুপ্রাণিত করে, অ্যান্ড মোটিভেট পিপল টু সাকসিড ইন লাইফ। রাত্রে জীবনে সফল হইতে আমাদের এই কবিতাগুলো বা ড্রিম আমাদেরকে সাহায্য করে থাকে। সাম পিপল ড্রিম হোয়াইল স্লিপিং, কিছু কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ফিল্ড উইথ মেনি উইশেস এন্ড ডিজায়ার্স, কিছু কিছু মানুষ তোমার অনেক ইচ্ছা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তারা স্বপ্ন দেখে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা স্বপ্ন দেখে। বাট হোয়েন দে ওয়েক আপ, যখন তারা ঘুম থেকে উঠে, দে ফরগেট দোজ ড্রিমস, তারা ওই স্বপ্নগুলো ভুলে যায়। ঘুম থেকে উঠে তারা যখন জাগে, তারা স্বপ্নগুলো ভুলে যায়, তারা মনে রাখতে পারে না। হাউএভার, তারপরেও, দেয়ার আর আদার্স হু ড্রিম হোয়াইল ওয়েক অ্যান্ড ডু সো উইথ পারপাস, যারা দিনের বেলা স্বপ্ন দেখে, তারা ঘুম থেকে তো জাগে না, বরঞ্চ দিনের বেলা যারা স্বপ্ন দেখে সেগুলো তারা জেগে জেগে দেখে, অ্যান্ড ডু সো উইথ পারপাস, এবং ওই জিনিসগুলো তারা বাস্তবে রূপদান করে, একটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করতে পারে। যারা দিনের বেলা স্বপ্ন দেখে, উদ্দেশ্য নিয়ে তারা কাজ করতে পারে। দ্য পয়েট ডেসক্রাইব দিস পিপল অ্যাজ ডেঞ্জারাস পিপল, এবং পয়েট বলেছে ওই মানুষগুলো একটা ডেঞ্জারাস মানুষ, ওই মানুষগুলো একটা ডেঞ্জারাস মানুষ। তো দেখো আমি এই কবিতা থেকে কি জানতে পারলাম, যে ড্রিম প্রত্যেকটা মানুষের জীবনে ডে ড্রিমার হইতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে ডে ড্রিমার হতে হবে। তোমার হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো মানে নাই। ডে ড্রিমার, জেগে জেগে তোমার চিন্তা ভাবনা, তোমার হচ্ছে মানে একদম সচেতন ওয়েতে, সচেতন মনে তোমাকে স্বপ্ন দেখতে হবে, আদারওয়াইজ ওই স্বপ্নের কোনো মূল্য আমাদের নাই। এই যে এই ড্রিমের যে থিমটা, এটা আমাকে জীবনে একটা ইম্পর্টেন্ট লেসন দিয়ে যাচ্ছে। এই কবিতাটা পড়ে আমরা লেসন পেলাম, এই লেসনটা মূলত আমার এখানে থিমের দিকে যাচ্ছে। এটা আমাদের কি থিমের দিকে যাবে। সবাইকে থিমটা ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাইকে থিমটা ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু আমাকে জানাই তো, যদি থিমটা ক্লিয়ারলি বুঝতে পারো। তোমাদেরকে আমি একটা হচ্ছে এই যে কবিতাটা আছে, এই কবিতার তোমার হচ্ছে কি বলে এটাকে, আই মিন থিমটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এই কবিতার থিমটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আমাদের ক্লাস টাইম যেহেতু 8:30 পর্যন্ত, অলরেডি 8:30 বেজে গেছে। আমরা হচ্ছে দেখার চেষ্টা করেছি কিভাবে সামারি লিখতে হবে, কিভাবে থিম লিখতে হবে। আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে অর্থটা বলে দেই, অর্থটা বলে দেই, জাস্ট অর্থটা বলে দেই। কি বলেছে দেখো, ল্যাংস্টন হিউজেস এই কবিতাটা লিখেছে, ল্যাংস্টন হিউজেস। দেখো এখানে হোল্ড ফাস্ট টু ড্রিমস বলেছে, স্বপ্নকে দৃঢ়ভাবে শক্ত করে ধরে রাখো। ফাস্ট বলতে বোঝায় শক্তভাবে, স্বপ্নকে শক্তভাবে আটকে রাখতে বলেছে, ধরে রাখতে বলেছে। স্বপ্নকে শক্তভাবে ধরে রাখতে বলেছে। কেন? ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, যদি তোমার কাছ থেকে স্বপ্ন চলে যায়, স্বপ্ন যদি মরে যায়, তাহলে কি হবে? লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। ডানা ভাঙা পাখির মতো কিভাবে? একটা পাখির জীবনের মেইন জিনিসটা কি? ডানাই তো। সে পাখি মানে তোমার পাখায় ভর করে পাখা দিয়ে সে উড়বে। পাখি মানে কি? সে উঠতে পারবে দেখে তো সে পাখি, তার নাম আমার পাখি দিয়েছি, সে উঠতে পারে। পাখি মানে সে উঠতে পারে। সো আলটিমেটলি যদি সে ডানায় না থাকে, সে কি উঠতে পারবে? পাখি হিসেবে তার যে দক্ষতা থাকা উচিত সেটা সে আলটিমেটলি থাকবে না, তার সে উঠতেই পারবে না। আমার প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকতে হয়। মানুষ যদি অনেক বড় হইতে হয়, তাকে স্বপ্ন থাকতে হয়, তার জীবনে স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখবে, স্বপ্ন তাকে অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু তোমার যদি স্বপ্নই না থাকে, তুমি জীবনে বেশি দূর যেতে পারবা না, ডেফিনেটলি পারবা না। সেজন্য বলেছে তোমার জীবনে স্বপ্ন না থাকা মানে তোমার জীবনটা একটা ডানা ভাঙা পাখির মতো।
ডানা ভাঙা পাখির যেরকম মূল্য নাই, স্বপ্নবিহীন জীবনেরও তেমন কোনো মূল্য নাই। দ্যাট ক্যান নট ফ্লাই, মানে যে পাখিটা উঠতে পারে না, তুমিও কি সামনের দিকে এগিয়ে যেতে পারবা না স্বপ্ন না থাকলে। হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আরেকবার বলছে, স্বপ্নকে আরো শক্তভাবে ধরে রাখো। কেন? ফর হোয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, ড্রিমস গো মানে চলে যাওয়া, উড়াল দেওয়া, যদি স্বপ্ন হারিয়ে যায়, স্বপ্ন চলে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। ব্যারেন বলতে বোঝায় অনুর্বর ভূমি। ব্যারেন বলতে কি বোঝায়? অনুর্বর, অনুর্বর ভূমি। তো জীবনটা যদি, জীবন থেকে যদি স্বপ্ন চলে যায়, জীবনটা যেরকম একটা জমি যদি অনুর্বর হয়, একটা জমি যদি অনুর্বর হয়, সে জমির কোনো মূল্য আছে? সে জমির কিন্তু কোনো মূল্য নাই, সে জমির কিন্তু কোনো মূল্য আমাদের নাই। তো জমির যদি কোনো মূল্য না থাকে, জমির যদি কোনো মূল্য না থাকে, ওই জমি রেখে লাভ আছে? কোনো লাভ নাই। চাষবাস করে কোনো লাভ নাই, কষ্ট করে কোনো লাভ নাই। তো যে জমি, যে জীবনে স্বপ্ন নাই, সে জীবনটা তোমার হচ্ছে অনুর্বর ভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো। স্নো মানে কি? তোমার হচ্ছে বরফ, তোমার তুষার, তুষারে আবৃত একটা জীবন, তুষারে আবৃত একটা তোমার হচ্ছে জীবনকে ইন্ডিকেট করছে যে যে জীবনটাতে কোন স্বপ্ন নাই, ওই জীবনটা তুষারে আবৃত একটা অনুর্বর ভূমির মতো হয়ে যায়। শীতকালে যে সকল দেশে, বাইরের দেশে তুষারপাত হয়, ওই সকল দেশে কিন্তু শীতকালে তেমন কোনো তোমার হচ্ছে ফসল বা ফলমূল কিন্তু ধরে না, একদমই একদমই ফলমূল কিন্তু তখন হয় না, কারণ অনুর্বর ভূমি, ভূমিটা অনুর্বর থাকে। তুষার পড়লে ভূমিটা অনুর্বর থাকে, ঠান্ডা কিন্তু তোমার চাষবাস কম হয়। গ্রীষ্মকালে বা তোমার অন্য সময় তোমার ফলমূলের মানে তোমার চাষবাসটা বেশি হয়, বা তোমার উৎপাদনটা ভালো হয়। সেজন্য বলেছে যে জীবনটা অনুর্বর ভূমির মতো হয়ে যাবে যদি তোমার জীবনে কোনো স্বপ্ন না থাকে। স্বপ্ন ডেফিনেটলি আমাদের থাকতে হবে, স্বপ্নকে ধরে রাখতে হবে। ঠিক আছে? তো এই যে কবিতার অর্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এই কবিতার থিমটা কি হবে। এই থিমটা আমি একটা পোস্ট করে দিব আমাদের আজকের গ্রুপে। ওই গ্রুপের মধ্যে আমাদের যে এইচএসসি 26 স্টার গ্রুপটা আছে, ওই স্টার গ্রুপে আমি তোমাদের একটা পোস্ট করে দিব আজকে সামারি এবং থিম নিয়ে। হোমওয়ার্কটা ওই কবিতার মধ্যে, ওই কমেন্টের মধ্যে তুমি সাবমিট করে দিও, সাবমিট করে দেওয়ার চেষ্টা করো। এই তো, তাহলে আর বেশি কথা না বলি, এইটাই তোমার বইতে কবিতাটা আছে, ওই বইয়ের কবিতার মধ্যে তুমি হচ্ছে জাস্ট এটাকে, আই মিন কি বলে এটাকে, থিমটা তুমি লিখে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। এবং তোমার বইয়ের প্রত্যেকটা কবিতা ইম্পর্টেন্ট, বিশেষ করে ড্রিমস যে কবিতাটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, দুটো কবিতা ইম্পর্টেন্ট। এরপর তোমার হচ্ছে উইন্টার সানডেজ, উইন্টার সানডেজ এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন এইটা, এই যে দ্য টাইগার, দ্য টাইগারটা ইম্পর্টেন্ট, উইলিয়াম ব্লেকের দ্য টাইগারটা ইম্পর্টেন্ট আছে এইটা। এরপর তোমার হচ্ছে আরো আছে আমাদের, যদি বলি, আচ্ছা এটা অনেক বড় একটা কবিতা, এই যে আই ডাইড ফর বিউটি, এই কবিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই ডাইড ফর বিউটি, এটা তোমাদের কবিতার মধ্যে আছে। আমাদের পেইড ব্যাচে কিন্তু সবকিছু ডিটেইলসে দেখানো হয়, যেহেতু 1.5 ঘন্টার ক্লাস, একটা ক্লাসে সবকিছু তোমাদেরকে দেখানো টাফ হয়ে যাচ্ছে। আমাদের পেইড ব্যাচে কিন্তু সবকিছু, আই ডাইড ফর বিউটি থেকে শুরু করে প্রত্যেকটা কবিতা, শি ওয়াকস ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, সবগুলো কবিতা তোমাদেরকে সেখানে শিখিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই। ওকে, সো এই ছিল আমাদের কবিতা। সো এই তো, আচ্ছা একটু যদি যাই ভাইয়া, এগুলো আমাদের কবিতার মধ্যে ছিল। আমি যদি আরেকটু ছোট করে বলি আমাদের পেইড ব্যাচ সম্পর্কে, মেইন ক্লাসগুলো সম্পর্কে যদি আরেকটু বলি, আমরা ওভার দ্য ক্লাস কি কি শিখেছি, কি কি দেখেছি। আমরা সামারি কিভাবে লিখতে হবে, সামারির ধরনগুলো সম্পর্কে জেনেছি। আমরা থিম কিভাবে লিখতে হবে, থিমের ধরনগুলো জেনেছি। থিম বেসিক্যালি 4 থেকে 5 লাইনের মধ্যে থিম শেষ করে ফেলতে হবে। সামারি তোমার একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তোমার প্যাসেজে সামারি তোমার লিখতে হবে। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ সামারি লিখবা, 4 থেকে 5 দিনের মধ্যে আমার থিমটা কমপ্লিট করে ফেলবে, এর বেশি লেখার দরকার নাই। সামারি থিম কখনো হুবহু কপি করে লিখবা না, হুবহু কপি করে লিখবা না, এবং এক প্যারাতে সামারি এবং থিম শেষ করতে হবে। ডাবল প্যারায় কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। পাশাপাশি যদি বাক্যটা সিম্পল থাকে, কমপ্লেক্সে লিখতে হবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে লিখতে হবে, এক একটা এক এক ভাবে আমাকে লিখতে হবে। চেঞ্জ করে করে হালকা চেঞ্জ আমি এখানে লেখার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। কোনোভাবে আমরা হচ্ছে মানে বেশি লেখার দরকার নাই, আনইম্পর্টেন্ট লাইনগুলো আনার কোনো প্রয়োজন আমাদের থিমে নাই। ঠিক আছে, তো লেসনটা, সামারি এবং লেসনটা সবাই কতটুকু ক্লিয়ার হতে পারছে একটু আমায় কমেন্ট করে জানাই, লাস্টের দিকে জানাই যে ভাই সবকিছু বুঝতে পেরেছি কিনা, একটু আমায় কমেন্ট করে জানিয়ে দেই। যদি বুঝতে না পারো, তোমাদের এই ক্লাসটা রেকর্ডটা আমাদের ইউটিউবে পোস্ট করা হবে, ইউটিউব থেকে তোমরা আবার দেখে ফেলতে পারবা, সেখান থেকে গিয়ে তুমি তোমার ফ্রি ক্লাসটা দেখে ফেলে ক্লাসটা তোমার কমপ্লিট করে ফেলতে পারবা। এবং আমাদের এই কোর্স যেহেতু অনলাইন ব্যাচ 26 ব্যাচ, তোমরা এখানে আছো, 26 ব্যাচের জন্য আমাদের ডেডিকেটেডলি আমরা আমাদের অনলাইন ব্যাচ আছে, সেখানে আমরা সবকিছু, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্যাসেজ, সবকিছু
খুবই সুন্দর করে কিউএনএ ক্লাস তোমাদেরকে আয়োজন করি আমরা, সেখানে প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ ক্লাস। তো প্রত্যেকটা কিউএনএ ক্লাসে পরিপূর্ণভাবে তোমাদেরকে যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা সরাসরি কথাবার্তা বলি, এবং ক্লাসের বাইরে ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করে আলোচনা করি, যাতে তোমাদের একাডেমিক লাইফটা অনেক সুন্দর হয়, সাকসেসফুলি তোমরা মেনটেন করতে পারো। তো এই কোর্সে কারা কারা ক্লাস নিবে আবার বলছি, আমি তো ক্লাস নিবই, পাশাপাশি তোমাদের দুর্জয় ভাইয়া ক্লাস নিবেন, খুবই ভালো একজন টিচার, দুর্জয় ভাই সেখানে ক্লাসগুলো নিবেন। পাশাপাশি তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, দুইটা ওয়েতে ভর্তি হতে পারো। 10 মিনিট স্কুল অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে সেখানে তুমি যা সার্চ করবা, অনলাইন ব্যাচ ইংরেজি লিখে সার্চ করলেই হবে, সেখান থেকে তুমি কোর্সটা পেয়ে যাবা। দেন বাদ বাকি জিনিস কিভাবে এনরোল করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে তুমি নিজে বুঝতে পারবা। আর অথবা তুমি অ্যাপে যদি তুমি যদি গুগল থেকে সার্চ দাও, গুগলে গিয়ে tenms.com বা 10minuteschool.com লিখলেই ওইখানে সার্চ অপশন পেয়ে যাবা। সরি, এই সার্চ অপশনটা, এই সার্চ অপশন থেকে তুমি হচ্ছে মূলত সার্চ করে তুমি তোমার মতো করে লিখে ফেলতে পারো ভাইয়া। তুমি তোমার মতো করে লিখে ফেলে মানে এনরোল করে তুমি সবকিছু নিজে থেকে বুঝতে পারবা, গুগল থেকে বা অ্যাপ থেকে, যে কোনো একটা জায়গা থেকে তুমি শিখতে পারবা, দেখতে পারবা। ঠিক আছে? সো ভাইয়া চেষ্টা করেছি তোমাদেরকে অনেক সুন্দর করে জিনিসগুলো বোঝানোর জন্য, জানি না কতটুকু পেরেছি, কতটুকু সাকসেসফুল হয়েছি, বাট ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, আই হোপ একটু হলো তোমাদের সুবিধা হয়েছে, একটু হলো তোমাদের ক্লাসটা করে হেল্পফুল হয়েছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? ক্লাসটি করে একটু কি বুঝতে পেরেছি না? সামারি আগে যেরকম দক্ষতা ছিল বা থিম সম্পর্কে যেরকম আইডিয়া ছিল, এখন কি একটু ইমপ্রুভ হয়েছে? কি মনে হয়, তুমি কি পারবা আগের থেকে একটু ভালো করে লিখতে পারবা? এটা ভাই সার্থকতা। তোমাকে আমি বলছি না এক ক্লাসের মধ্যে সবকিছু তোমার হয়ে যাবে, তুমি বেসিক ধারণা পেয়েছো। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা বইয়ের যে কবিতাগুলো আছে, এই কবিতার থিম গুলো প্র্যাকটিস করা। তোমার বইয়ের যে মডেল কোশ্চেন পেপার গুলো আছে, তোমার মডেল কোশ্চেন পেপার নবোদিত হইতে পারে বা অন্য কোনো বই হইতে পারে, ওই প্রত্যেকটা বইয়ের মডেল কোশ্চেন থেকে সামারি গুলো বের করে করে তোমার পড়া। প্রথম কয়েকটা সামারি তুমি সলিউশন দেখে পড়ো, তখন তোমার আইডিয়া আরো সুন্দর আইডিয়া হবে। সলিউশন থেকে তুমি সামারি দেখলা, 10-12টা দেখার পরে পরেগুলো তুমি নিজে নিজে বানিয়ে লিখতে পারবা, তখন কোনো সমস্যা হবে না। থিমও সেম, কয়টা প্র্যাকটিস করো, পড়াটা তোমার হচ্ছে ইনশাল্লাহ এমনিতে সলভ হয়ে যাবে, এমনি তুমি বুঝতে পারবা। ওকে, সো অনেক কথা বললাম ভাইয়া, আজকাল কথা না বলি, বেশি কথা বললে একবারে সবকিছু নিতে পারবা না। সো নেক্সট অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় আমাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে, অন্য কোনো ডেমো ক্লাসে। তখন আমাকে আমি পোস্ট করবো, তোমাদের গ্রুপে পোস্ট করব, কোন টপিকের উপর তোমার ডেমো ক্লাস চাও সেটা আমাকে একটু জানিও, ওই টপিক রিলেটেড আমরা ডেমো ক্লাস আয়োজন করবো ইনশাআল্লাহ। ওকে, সো আজকে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হবে আমাদের পেইড ব্যাচে, যারা যারা আসতেছো তাদের সবার সাথে পেইড ব্যাচে দিই, এবং কিউএনএ ক্লাসে সরাসরি সবার সাথে কথা হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের জন্য সবসময় দোয়া করি যাতে ভালো একটা অবস্থানের লাইফে যেতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম।